হাই, সব কেমন আছো? সব কোথায় গেলে? সব ঝটপট একটু জয়েন করো। আমার এমনিতে একটু লেট হয়ে গেছে। আসলে বর্তমান পরিস্থিতিটা তো বুঝতেই পারছো। সবারই মনের দিক থেকে সবাই তো মোটামুটি ভেঙে পড়েছে। তো যাই হোক, এখন দেখো ইচ্ছা না থাকলেও তো এগিয়ে যেতে হবে। তো সেই কারণে আবার তোমাদের কাছে আসা। একটু লেট হয়ে গেছে। তো সবাই কোথায়, একটু ঝটপট জয়েন হও। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তোমরা এসেছো। বেশ লেট হয়ে গেল একটু। কোথায় গেলে? এই তো আসছি। তো তোমরা সবাই একটু জয়েন হও আর একটুখানি কমেন্ট করো। আর অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কিনা একটু বলো। হ্যাঁ, তো আমার লেট হয়ে গেল একটু। জানোই তো বর্তমান পরিস্থিতির জন্য আমরা সবাই একটু, সবারই একটু মনের দিক থেকে আমরা ভীষণ বিষণ্ণ আর কি, আমাদের সবারই মন। তো কিছু করার নেই, এগিয়ে যেতেই হবে। আর তোমরা সবাই আমার পাশে থাকো, ঝটপট করে জয়েন হও। তো আমিও গল্পটা তাড়াতাড়ি শুরু করতে পারি। তো আশা করি নিশ্চয়ই তোমরা শুনতেও পাচ্ছ বা দেখতেও পাচ্ছ। তো একটু কমেন্ট করো। মজুমদার বলছে হাই দিদি। হাই হাই জি, কেমন আছো? ভালো আছো তো? জিনিয়া দাস ইজ ওয়াচিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সব ঝটপট ঝটপট একটু জয়েন করো। আর বেশ একটু সব শোনা, অডিও ভিডিও ক্লিয়ার কিনা একটুখানি বলো প্লিজ। হ্যাঁ, তৃষা ইজ ওয়াচিং। থ্যাংক ইউ তিশা। পাপিয়া ইজ ওয়াচিং। অর্ক সেন ইজ থ্যাংক ইউ, থ্যাংক ওয়াচিং। ইউ, থ্যাংক ইউ। প্রত্যেককেই থ্যাংক ইউ জানিয়ে আজকে আমি শুরু করব। তো কজন হয়েছে বুঝতে পারছি না। তৃষা লিখছে হাই। পাপিয়া হ্যাঁ, বন্দ্যোপাধ্যায় লিখছে এসে গেছি। থ্যাংক ইউ হাসবার জন্যে। তো তোমরা সব আরেকটু বোধ হয় আর হলে আমি ওয়েট করো। হ্যাঁ, আর একটুখানি ওয়েট করি। আর তোমরা সব কেমন আছো? আজকে বেশ বৃষ্টি হলো। আর এই বৃষ্টির ওয়েদারেই তো গল্পটা জমে। আরও তার মধ্যে যদি ভূতের গল্প হয়। তৃষা বলছে অল ক্লিয়ার। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছে আমার ঘটনাটা বলবে। অর্ক সেন বলছে এসে গিয়েছি আমি। আন্টি কেমন আছো? ভালো আছি, অর্ক খুব সেন ভালো আছি। বলছে অনেকদিন বাদে এলাম। শর্মিষ্ঠা হাজরা বলছে হ্যালো দিদি। অরিজিৎ হ্যালো। মজুমদার বলছে হাই দিদি। হাই। ভালো ভালো। আপনি কেমন? কি ফটোটা কোন মন্দিরে? ও, তারাপীঠে। তারাপীঠে। অর্ক সেন বলছে সব কুশল মঙ্গল তো? সব আমরা সবাই খুব খুব ভালো আছি মায়ের কৃপায়। আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। আর পাপিয়া, তোমাকে একটা কথা আমার একটু জানানো দরকার ছিল। আসলে মেন কথা কি, পিউয়ের ফোনে যদি তুমি মানে পাঠিয়েছো তো গল্পটা, এখন ওর অনেক রকমের ফোন আসে, যেহেতু ও মানে টিচিং এর সাথে যুক্ত, তো টিচার হিসাবে ওর অনেক, তখন না ওর ওই গল্পটা না ডিলিট হয়ে গেছে। তো আজকে তোমাকে ভেবেছিলাম আবার আমি রিকোয়েস্ট করব যে প্লিজ তুমি গল্পটা আর একবার পাঠাও, তাহলে আমার পক্ষে সুবিধা হয়। তো প্লিজ কিছু মনে করো না, আর তুমি গল্পটা আর একবার পাঠিয়ে দিও শোনা। ঠিক আছে তো। আচ্ছা, আরেকটু কমেন্ট করে নি। রঞ্জিতা পল বলছে এসে গেছি কেমন আছো? খুব ভালো আছি গো। রীতা ঘোষ বলছে গুড ইভিনিং। হ্যালো, গুড ইভিনিং। সরি একটু লেট হয়ে গেল। ঠিক আছে, গুড ইভিনিং, আশা করি ভালো আছো। রঞ্জিতা পল বলছে খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা এত 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 বেশি ভালোবাসো তো, সেই কারণে আমাকে এত এত সুন্দর দেখো তোমরা। ঠিক আছে, তাহলে আমি আর যেহেতু লেট করে এসেছি, আর সরি পাপিয়া, তোমাকে আমি আর একবার সরি বলছি। প্লিজ মন খারাপ করো না, তুমি আমাকে আর একবার পাঠাও। হ্যাঁ, তো আমি চেষ্টা করছিলাম তোমার সাথে যোগাযোগ করার, পিউয়ের কাছ থেকে ডিলিট হয়ে গেছে জানো তোমার গল্পটা। অবশ্যই কিন্তু পাঠিও। হ্যাঁ, তো আমি শুরু করে দিচ্ছি, যেহেতু লেট করে এসেছি আর লেট করা যাবে না তোমাদেরকে। আর আমি মানে ধৈর্য হারা হয়ে যাচ্ছ, ওয়েট করাবো না। তো আজকে আমার কাছে না অনেক রিকোয়েস্ট এসেছিল, যেহেতু আমি একটু পূর্ব বাংলা মানে বাংলাদেশের গল্পগুলি বলি, তো সেই কারণে আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছিল যে দিদি আমি বাংলাদেশের গল্প শুনতে চাই। তো যা বাংলাদেশের তো জানোই কি একটা পরিস্থিতি চলছে। তো তবুও তার ভেতর থেকে আমি একটা বাংলাদেশ থেকেই গল্প আমাকে পাঠিয়েছে। আমি পাবনা বলে একটা জায়গা, সেখান থেকে একজন আমাকে গল্প পাঠিয়েছে। তো গল্পটা কিন্তু বেশ পুরনো, বেশ পুরনো মানে মানে খুবই পুরনো।
তো সেই গল্পটা দেখো তোমাদের কেমন লাগে। আর সত্যি কথা, সত্যি ভৌতিক ঘটনা তো শুনতে সবারই ভালো লাগে। হ্যাঁ, তো সেই কারণে আমি তোমাকে বলছি যে যে পাবনা থেকে আমাকে গল্পটা পাঠিয়েছে, তো সে বলছে যে তার নাম হচ্ছে রুমা। হ্যাঁ, তো সে বলছে যে ঘটনাটা অনেক দিনের ঘটনা, যেই ঘটনা কিনা মানে ওর মানে বলছে যে আমার ঠাকুমা যখন আমাদের কাছে গল্প করেছে, তো আমি সেই সময়কার একটা সত্যি ঘটনা তোমাকে বলছি আন্টি। তা ঠিক আছে, তাহলে সেটাই তুমি আমাকে দাও। তো তখন ও বলছে যে একটা মানে যার ঘটনা বলছি তার নাম হচ্ছে পৃথা। হ্যাঁ, তো সেই পৃথার হচ্ছে গিয়ে মা বাবা আর মানে মনোরমার মা বাবা, এরা না দুইজন হচ্ছে মানে ওই ও পৃথার বাবা আর মনোরমার বাবা হচ্ছে একই সাথে বিজনেস করতো। হ্যাঁ, তো এই ঘটনাটা হচ্ছে যখন ইংরেজ চলে যাওয়ার পর সেই সময় তো রাজার রাজত্ব চলতো। তো যখন রাজার পাট চুকে গেল, মানে জমি, না না মানে রাজবাড়িতে তখন মানে যখন সব চলে গেল, ইংরেজ চলে যাবে মানে ওই টাইমের আর কি ঘটনাটা। তো এক মানে আস্তে আস্তে কি হচ্ছে মানে ওই যেমন জমিদারি সরকারের হাতে চলে গেল। হ্যাঁ, তো সেই সময় ওই জমিদারের বাড়ি বা রাজবাড়ি যেগুলি থাকতো, রাজার বাড়ি যেগুলি থাকতো, তো সেই বাড়িগুলিকে না মানে কি বলতো ওই দর্শনীয় হোটেল হিসাবে বা লোকে দর্শনীয় ওখানে গিয়ে সময় কাটানোর জন্য ওই বাড়িগুলি ভাড়া দেওয়া হতো। তো সেই সময় কি করেছে ওই রাজবাড়ি, যেমন নড়াইল রাজবাড়ি আছে বাংলাদেশের, এই রকম ওই রাজবাড়িটা সেই সময় যখন আর মানে পুরো টাইপের হওয়ার আগের কথা, এখনো ঠিকঠাক পুরো রাজবাড়িগুলি হয়নি, মোটামুটি ঠিক আছে, ওখানে গিয়ে লোকে বসবাস করতে পারে, টাইম কাটায়, পিকনিক করে, এই টাইপের ছিল। তো সেই সময় কি করেছে ওইখানের একটা রাজবাড়িতে তখন ওই মনোরমার বাবা মানে ওদের পুরো ফ্যামিলি আর পৃথার পুরো ফ্যামিলি ওরা কি করেছে যে সময় কাটানোর জন্যে যে 4-5 দিন ওখানে থাকবে। আর ওই মানে রাজবাড়িতে কি ছিল, বিশাল বড় একটা দিঘি ছিল। হ্যাঁ, তো ওই বিশাল বড় দিঘিতে সবাই কি করতো, মাছ ধরতে যেত, মানে টিকিট কেটে মাছ ধরা যেরকম হয়, তো ওই রকম টিকিট কেটে ওই দিঘিতে মাছ ধরতে সবাই যেত। আর ওই জমিদার মানে ওই রাজবাড়িটা ভাড়া নিয়ে অনেকে ওখানে সময় কাটাতো। স্বাস্থ্য অনেকে আছে যে মানে শরীর ভালো লাগছে না, স্বাস্থ্য খারাপ, ওই রাজবাড়িতে গিয়ে তারা মানে সময় কাটাতো, এই এই মানে পিকনিক টাইপের এরকম করতো। তো সেই হিসাবে এরা দুটো ফ্যামিলি, এবার তখনকার দিনে দুটো ফ্যামিলি মানে 4-6 জন না, মোটামুটি ওই পৃথাদের পুরো ফ্যামিলি আর হচ্ছে গিয়ে তোমার মনোরমাদের পুরো ফ্যামিলি মিলিয়ে ওরা তখন ঝি চাকর নিয়ে গাড়ি করে, বড় বড় গাড়ি করে ওরা তখন ওই রাজবাড়িতে 4-5 দিন থাকবে বলে, সময় কাটাবে বলে তখন ওরা ওই রাজবাড়িতে আসে। তো রাজবাড়িতে যখন আসে, তো পৃথার তখন ধরো মানে 21-22 বছর বয়স, আর ওর ও মানে মনোরমারও ওই রকম। তো আরও ওরা অনেক ভাই বোন, পৃথারাও অনেক ভাই বোন, কাকা জ্যাঠা মিলিয়ে ওরাও অনেক, সেই যেন মনে হচ্ছে একটা যজ্ঞী বাড়ি শুরু হয়েছে, আনন্দের যেন মনে হয় ওইখানে ঢল নেমেছে, খুব ঝি চাকরে মানে দৌড়াদৌড়ি পড়ে গেছে, পুকুর থেকে দিঘি থেকে মাছ তুলছে, তুলে রান্না হচ্ছে, খাওয়া দাওয়া। আর ওই রাজবাড়িতে লাঠেয়াল ছিল, যারা কিনা পাহাড়ে তো লাঠি হাতে নিয়ে যারা, তাদের লেঠেল বলতো বা লাঠিয়াল যে যেরকম বলে ওইরকম ছিল। এটা অনেক দিনের কথা, তো সেই সময় এই রকম ছিল। তো যাই হোক, যখন সেই সকাল থেকে খুব ধুমধাম চলছে, খুব আনন্দ ফুর্তি করছে, ছেলেরা সব দিঘিতে গিয়ে মাছ ধরছে। হ্যাঁ, আর গিন্নিরা সব ঝি চাকরকে অর্ডার দিয়ে রান্না বান্না করাচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মানে খুব ধুম যাকে বলে, মহাধুম মহাভোজ, এইরকম একটা যখন পরিবেশ শুরু হয়েছে, তো দিনটা তো বেশ ভালোই আনন্দ ফুর্তিতে ওরা কাটিয়ে দিল। এইবারে কি হয়েছে, রাত্রিবেলা যখন যে যার সব ঘর ভাগ হয়েছে, কেন ঘরগুলি হোটেল হিসাবে ভাড়া দেওয়া হতো। হ্যাঁ, তো সেই জন্যে ওই ঘরগুলি
মানে অতটাও ধ্বংস হয়নি, ওগুলিকে রিপেয়ারিং করে থাকবার মতন মানে জায়গা করতো, যে যারা বাড়ি ভাড়া নিয়ে থাকতো সেই সমস্ত যারা পয়সাওয়ালা লোক ছিল সেই সময়, তারা এসেই আর কি আনন্দ ফুর্তি করবার জন্যেই ওই রাজবাড়ি ভাড়া নিত। তো এবার রাত্রেবেলা যখন যে যার ঘুমিয়েছে, সব মেয়েরা একদিকে ঘুমিয়েছে, মায়েরা জেঠিরা একদিকে ঘুমিয়েছে, এই রকম যখন ঘুমিয়েছে, তো সেই সময় কি হয়েছে, হঠাৎ হঠাৎ অনেক রাত্রে, হ্যাঁ অনেক রাত্রে হঠাৎ পৃথা যখন শুয়ে রয়েছে, পৃথার নাম ধরে কেউ একজন ডাকছে, হ্যাঁ পৃথা, হ্যাঁ পৃথা পৃথা এরকম করে ডাকছে, চলে এসো, তোমার জন্য আমি এখানে অপেক্ষা করছি, পৃথা তুমি চলে এসো। মানে ওই যে ডাক, ওই ডাকের যে মানে একটা টান, সেই টান পৃথা আর মানে ওর কানে যখন গেছে, ওর না ঘুম ভেঙে গেছে, যে আমাকে কে ডাকছে। যখন ঘুম ভেঙে গেছে, ও তখন উঠে বসে ভাবার চেষ্টা করছে যে আমাকে কে ডাকছে। তো যখন ওর না আমাকে ডাকছে, এইবারে কি করেছে, ও একটা নেশা, মানে কে আমাকে ডাকছে মনে হচ্ছে যেন কত দূর থেকে, কত দূর থেকে কেউ আমাকে আহ্বান করছে, আর এই এই ডাকের এই আহ্বান আমি উপেক্ষা করার মতন মানসিকতা মনের বা শরীরের আমার কোনো রকম উপেক্ষা করার আমার ক্ষমতা নেই। ও যেন একটা জাদু বলে, যেন আস্তে আস্তে ও যখন গেল, ও দেখছে দরজাটাও খুলে গেল, মানে ও গিয়ে দাঁড়ালো, দরজাটা ফাটফাট করে দরজার পাল্লা খুলে গেল। ও চলছে তো ওই অন্ধকারের মধ্যে, ও চলছে তো চলছে, চলছে তো চলছে, এরকম করতে করতে ও কোথায় যেন একটা গিয়ে দাঁড়ালো, সেইখানটা ও দেখছে পাতালের মানে মাটির গহ্বরে ওই একটা সিঁড়ি চলে গেছে, সেই সিঁড়ি দিয়ে ও তখনও কিন্তু তন্দ্রাচ্ছন্ন থাকলেও ওই ডাক ওকে নিয়ন্ত্রণ করছে, ওর মস্তিষ্কে পুরো ওই ডাকটা ঢুকে গিয়ে ওর শরীরকে হাবি করে নিয়েছে, যে এই ডাক ও উপেক্ষা করতে না পেরে ও অতল গহ্বরে চলেই চলেছে, চলেই চলেছে, চলেই চলেছে। ও যখন পুরো পাতালের দিকে যাচ্ছে, মাটির তলায় যে পাতাল ঘর আছে, সেই পাতাল ঘরের মধ্যে যখন পৃথা চলে গেছে, তখন ও দেখছে যে ওই পাতাল ঘর, যেই ঘরটার মধ্যে ও গেছে, সেই ঘরটা বলছে এত সুন্দর করে সাজানো, পালঙ্কের মধ্যে ফুল দিয়ে, হ্যাঁ মানে কি যে একটা যেমন হয় না যে ফুল সজ্জা খাট যেরকম হয়, ওই রকম ঘরটা চারিদিকে একটা মানে বৈদ্যুতিক আলোর মতন, কিন্তু তার ঝটা হচ্ছে স্বপ্নপুরীর মতন। বলছে ওই ঘরটা একটা স্বপ্নের একটা দুনিয়া, আমি যেন মনে হচ্ছে ওখানকারের রানী বা রাজকুমারী, আমাকে যেন আমার ভেতর থেকে এই ফিলটা আসছে। আর তখনই বলছে যে যেই ঘরটার মধ্যে আমি বসেছিলাম, ঠিক সেই ঘরটার মধ্যে তখনই একটা বিশাল আকায় একটা পুরুষ, তার সেই মানে বলছে পুরো শরীরের খাজে খাজে একটা পৌরসত্ব যেন ঠিকরিয়ে বেরিয়ে আসছে, আর তাকে দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। আমার শরীর আর আমার বশে নেই, আমার মন আর আমার বশে নেই। তখন পৃথা কি করেছে, পুরো ওই পুরুষ হচ্ছে আমার স্বপ্নের পুরুষ, আর আমি হচ্ছি এই মানে মালকিন এই ঘরটার, এই পুরুষেরই হচ্ছে আমি রানী। হ্যাঁ, তো এইরকম একটা মনে করে ও তখন কি করেছে, ওই পুরুষের সঙ্গে ও মানে আলিঙ্গন করলো, করে ওর আর ও কোনো হুঁশে নেই। ও তখন ওর সাথে শুধু মানে মনের মিল না, ওর সাথে সেই রাত্রে পুরো শারীরিকভাবে ওরা ওই ঘরটার মধ্যে ওরা মিলন করলো, শারীরিকভাবে ওরা মিলনের পরে এইবারে কি হয়েছে, এই যে রাত্রিবেলা যে এই ঘটনাটা ঘটেছে, সেই ব্যাপারটা কিন্তু বাড়ির কেউ জানে না। ও কিন্তু তখনও ওই তন্দ্রাচ্ছন্ন ওর রাজকুমার, ওর মনের মানুষের কাছে ওই খাটে ও শুয়ে রয়েছে। এখন যখন
এইরকম রাত্রিটা যখন এরকম ঘটছে, তো যখন এবার ভোর হয়, ভোর হলে তো এবার সব যে যার ঘুম থেকে উঠেছে। এটা হচ্ছে যে পৃথার বাড়ির লোক। পৃথার বাড়ির লোক যখন ঘুম থেকে উঠেছে, তো সেই সময় হঠাৎ করে সবাই খেয়াল করলো যে এই উঠেছে, মুখটুক ধুচ্ছে, এই করছে, কিন্তু সেই সময় যেন খেয়াল হলো পৃথা ঘরে নেই। যখন পৃথা ঘরে নেই, তখন সেই সময় ওর মা চারিদিকে খোঁজার পরে ও তখন কি করলো, যে মনোরমাকে জিজ্ঞাসা করছে, যে ওরা তো মোটামুটি একই বয়সী, প্রচণ্ড বন্ধু, দুজনের মধ্যে দুই সই, প্রচণ্ড ভাব। তো তখন বলছে যে মনোরমা, পৃথাকে দেখছি না, পৃথা কোথায়? তো বলছে যে জেঠিমা আমি তো বলতে পারবো না। হ্যাঁ, তারপরে যাই হোক, ওরা প্রত্যেকটা বাথরুমে, এখানে ওখানে চারিদিকে মেয়ের খোঁজ 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 করতে করতে যখন পুরো রাজবাড়ি চষে ফেললো, ঝি চাকর শুদ্ধ প্রত্যেকটা মানুষ যখন পুরো বাড়ি চষে ফেললো, পৃথা নেই, তো পৃথা কোথাও নেই। এইবার ছেলেদের কাছে সেই খবরটা গেল। যখন ছেলেদের কাছে খবরটা গেল, তখন ছেলেরা এবার যত লেঠেল ছিল ওইখানে, তাদেরকে তখন বলল যে শিগগির তোমরা খোঁজ নাও, যে আমার মেয়েকে দেখো, একটা পয়সাওয়ালা প্রতিপত্তি যথেষ্ট পরিমাণে রয়েছে। হ্যাঁ, তো তখন মানে এক হুকুম, যে আমার মেয়েকে খোঁজো, খুঁজে আমার মেয়েকে বার করো, যে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই সময় পুরো সারা বাড়ি তো খোঁজ করাই হলো, অলিতে গলিতে চারিদিকে। তখন ওরা কি করলো, গ্রামে চলে গেল, লেঠেলগুলিকে গ্রামে পাঠানো হলো, যে দেখো কোনো দুষ্টু কেউ যে আমার মেয়েকে তুলে নিয়ে গেল কিনা, কিংবা আমার মেয়েই হয়তো ঘুমের চোখে এরকম চলে গেছে, বা সকালবেলাও হয়তো আমার মেয়ে চলে গিয়ে থাকতে পারে। এইবারে তো যতটা আনন্দ ওদের ভেতরে ছিল, সেই ততটা আনন্দ তো মাটি হয়ে গেলই, প্লাস খোঁজ খোঁজ খোঁজ, পৃথা নেই, তো পৃথা নেই, সারা দিন খোঁজা হলো। যখন সারা দিন পৃথাকে খোঁজা হলো, সেই সময় একজন এসে বলল কি, যে বাবু একটা কথা বলি, যে আপনি দিঘিটার মধ্যে একটু মানে যদি দেখেন খুঁজে। তো যখন দিঘিতে খুঁজতে গেল, তখন যে ট্রাস্ট মানে যারা এই রাজবাড়িটা চালাচ্ছিল, তো তারা তখন বলল যে দিঘিতে যদি আপনি জাল ফেলেন, তো আমাদের মাছ আছে, এটাও একটা ওদের ব্যবসা, ওরা টিকিট কেটে মাছ ওখানে ধরে। তখন বলছে ঠিক আছে, যদি মাছের ক্ষতি হয় বা মাছ ওঠে জালে, যাই হোক, আমি সেই ভরপাই করে দেবো, সেটার জন্য চিন্তা করতে হবে না, কিন্তু আমার মেয়েকে যেভাবেই হোক আমাকে খুঁজে বার করতে হবে। তো দিঘিও তন্ন তন্ন করে খোঁজা হলো, পৃথা নেই, মানে পৃথা নেই। এইবারে তো পুরো কান্নাকাটি পড়ে গেছে বাড়িতে, যে না এইবার তাহলে কি হবে, আমার মেয়ে কোথায় গেল, আমার মেয়ের সাথে কি হলো, এই নিয়ে তো মানে বিশাল কান্নাকাটি পড়ে গেছে। যখন খুঁজে আর মোটামুটি রাজবাড়িতে পাওয়া গেল না, তখন ওরা ঠিক করলো যে তাহলে এবার কি করার আছে, আমরা তাহলে এবার চলে যেতে হবে, সব গোছগাছ করো, চলো। আর এইবারে মানে লেঠেলদেরও বলা হলো যে তোমরা কিন্তু ভালো মতন আর কি খোঁজো, আমরা কিছু লোক এখানে ছেলেরা থেকে যাচ্ছি, মেয়েদেরকে সব পাঠিয়ে দাও, এখানে ভিড় করিয়ে কোনো লাভ নেই। তো এই কথা যখন হয়েছে, সেই সময় ওরা যেই গোছগাছ করছে, সেই সময় ওরা গোছগাছ করে কোনো রকমের নিজেদেরকে রেডি করছে, বেরিয়ে যাবে, সেই সময় হঠাৎ ওই পৃথা কি করেছে, যেই ও পাতালে গিয়েছিল, সেই পাতালপুরি থেকে ও যে কখন উঠে এসেছে, ও কিন্তু সেটা জানে না। ও জানে আমি রাত্রে ঘুমিয়েছি, এখন আমার ঘুম ভেঙেছে। ও মনে মনে এটাই ভাবছে যে আমার ঘুম ভেঙেছে। ও যখন নিজেকে ওইখানটা আবিষ্কার করেছে, যেইখানটায় ও দাঁড়িয়ে আছে, তখন দেখছে সবাই এরকম মাল নিয়ে যাচ্ছে, বেরাচ্ছে, গাড়ি গাড়ি সব মাল, প্রচুর লোক এসেছিল। তো তখনও না একটা থতভম্বের মতন যখন দাঁড়িয়ে রয়েছে, তো তখন কি করেছে, পৃথার বোনের সে ওকে চোখে পড়েছে। এইবার তো পৃথার বোন চিৎকার করে যখন ডেকেছে যে মা শিগগির আসো, দেখো এইখানে দিদি এইখানে। তো তখন তো সবাই ছুটে এসেছে, যে তুই কোথায় গিয়েছিলিস, দেখো একদম রাতে নিখোঁজ হয়েছে, পরের দিন বিকালবেলা যখন এরা চলে যাচ্ছে, সেই সময় মেয়েকে আবিষ্কার করেছে।
তখন ও বলছে, ও না হতভম্বের মতন বলছে কি, আমি তো রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, আমার এত বেলা হয়ে গেছে, আমাকে তোমরা ডাকোনি কেন? হ্যাঁ, তখন বলছে, বলছিস কি, তুই কোথায় ঘুমিয়ে পড়েছিলিস, তুই তো ঘরে ছিলিস না। তখন তো ওকে তাড়াতাড়ি করে সব ধরে ঘরের ভেতরে নিয়ে এসেছে, ঘরের ভেতরে নিয়ে এসে বলছে, আর ও না একটা ভ্যাবা চাকার মতন, মানে ও তো একটা অন্য একটা জায়গায় ছিল, সেইখান থেকে ও এইখানে যখন এসেছে, ও না একটা মানে ভ্যাবাচাকা হয়ে গেছে যে আমি এইখানে কেন। যাই হোক, ও না আর কিছু মনে করতে পারছে না, ও আর কিছু বলল না। তখন বলছে যে আর যা হয়েছে হয়েছে, ওকে আর জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, আমরা এখান থেকে চলে যখন যাচ্ছি, ওকে বাড়িতে গিয়ে সব জিজ্ঞাসা করা হবে। তো যাই হোক, ওকে সঙ্গে সঙ্গে সবাই মিলে গাড়ি করে, এবার আর ছেলেরা থাকার প্রয়োজন নেই, সবাই মিলে পৃথাকে নিয়ে যখন বাড়ি চলে এসেছে, তো সেই সময় কি হয়েছে, পৃথা তো বাড়ি এসেছে কিন্তু ও তো কিছু বলতে পারছে না, মা বাবা প্রচুর জিজ্ঞাসা করেছে, ও যখন কিছু বলতে পারছে না, কিন্তু ও কিন্তু বলতে পারছে না না, ও এই ঘটনাটা বলছে না, এই ঘটনাটা বলছে না যে যেহেতু ও যেই পুরুষকে দেখেছে, সেই পুরুষের সাথে যেহেতু ও রাত্রি বাস করেছে, ও শারীরিক সম্পর্ক তৈরি করেছে, তো যেহেতু একটা কুমারী মেয়ে, হ্যাঁ, তো এই কথাটা ও কিছুতেই বলতে পারছে না। কিন্তু ও কিন্তু ওই স্বপ্নে, ওর স্বপ্নে কিন্তু ওই রাজকুমারকে, মানে ওর রাজকুমার যেটা কিনা একটা পুরুষ, সেই পুরুষকে ও দেখতে পায় ওই ঘরটার ভেতরেই। তখন ও নিজেকে আবিষ্কার করে প্রত্যেক রাতে, প্রত্যেক রাতে ওই পাতালপুরীতে ও নিজেকে আবিষ্কার করে, আর ও ওই পুরুষের সাথে কিন্তু ও মিলিত হয়। এটা কিন্তু এই বাড়িতে আসার পরেও ও এটা স্বপ্নে সেইখানে ও চলে যায়। তো এই রকম করতে করতে কি হয়েছে, এখন প্রায় 2-3 মাস যখন ওর এই জিনিসটা চলছে, তো সেই সময় পৃথা বুঝতে পারে যে ওর পিরিয়ডস বন্ধ আছে। এই 3 মাস ও ও যখন এই জিনিসটা যখন ও বুঝতে পারলো যে 3 মাস আমার পিরিয়ডস বন্ধ আছে, তো ও না একটু মানে ঘাবড়িয়ে যায়। তো ঘাবড়িয়ে যাওয়া মানে এই নয় যে ও মানে কি হতে চলেছে সেটা কিন্তু বুঝতে পারছে না, কিন্তু ওর ভেতরে ভেতরে একটা ভয় রয়েছে যে এটা কেন বন্ধ কেন আছে। হ্যাঁ, তো যাই হোক, তারপরে দেখা যাচ্ছে যে পৃথার ভেতরে কিছু কিছু লক্ষণ, যেটা কিনা মা তো এই ব্যাপারে বুঝতে পারেনি, কারণ তখনকার দিনে না আমাদের এখনকার মতন নাই, মায়ের সাথে কিন্তু সব ধরনের কথা চলতো না। হ্যাঁ, আর মাকে সব কথা বলতেও না, চলতেও না, আর মায়েরা না প্রচুর প্রচুর ছেলে মেয়ে থাকতো বাড়িতে, আরো লোকজন থাকতো দেখে না অতটা খেয়াল করতে পারতো না। আমরা যেরকম এখন আমাদের ছেলে মেয়েকে বুঝতে পারি, জিজ্ঞাসা করি কিরে এই সমস্ত বলি, তখন এরকম বলতো না। তো পৃথার ভেতরে একটা চেঞ্জ দেখা যাচ্ছে, যেটা কি না পৃথা কিন্তু কোনো বমি হচ্ছে না, কোনো রকম মাথা ঘুরছে না, এগুলি ওই সিমটমগুলি ওর ভেতরে নেই, কিন্তু ওর ভেতরে কি হচ্ছে, খাওয়ার নেশা, মানে প্রচণ্ড পরিমাণে ওর খিদে বেড়ে গেছে, যেটা কিনা একদম আশ্চর্য যে একটা মানুষ, বিশেষ করে পৃথা তো এতদিন প্রায় 22 বছর যখন ওর বয়স, মা তো ওর খাবার দাবারগুলি দিচ্ছে, জানে যে মেয়ে যা খেত তার ডবল, মানে যত দিন যাচ্ছে মানে তত ওর খাবার ডবল হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ও খাচ্ছে। তো এইরকম করতে করতে এসে গেল প্রায় 4 মাস এসে গেল, তখন পৃথা ভেতরে ভেতরে বুঝতে পারছিল যে আমার কিছু একটা অসুবিধা হচ্ছে, লজ্জায় ও ব্যাপারটা বাড়িতে বলতে পারছে না। তখন ও কি করলো, তখন মনোরমাকে, যেহেতু ওর বন্ধু, ওর সই, তখন মনোরমাকে ও ডেকে বলল যে মনোরমা, আমি একটা কথা বলবো। হ্যাঁ, তখন বলছে যে হ্যাঁ বল। তখন বলছে, জানিস আমি যখন রাজবাড়িতে ছিলাম, তো সেই সময় আমি কিন্তু ওই পাতাল ঘর, একটা পাতাল ঘর ছিল, সেই ঘরটার মধ্যে আমি এইরকম একজন, যে কিনা আমার মনের মানুষ, তার সাথে আমি মিলিত হয়েছি, তার সাথে আমি শারীরিক সম্পর্ক করেছি। এখন মানে ওই বলতে বলতে যেন ও শিহরিত হচ্ছে, বলতে বলতে যেন ওর ভেতরটা
মানে আনন্দে মানে আত্মহারা হয়ে যাচ্ছে। তখন ও বলছে যে তুই এক কাজ কর, আমার না এইরকম এরকম হচ্ছে, তো এটা কি ব্যাপার বলতো। এইবারে পৃথা, এবারে দেখো কথা হচ্ছে যে এই সমস্ত জিনিস মেয়েরা বুঝেই ফেলেছে যে যখন এইরকম হচ্ছে তার মানে সত্যি ও প্রেগনেন্ট। হ্যাঁ, তখন সেই সময় কি করেছে, ও যখন নিজেকে মনে করেছে যে হ্যাঁ, ও যখন নিজেকে মানে বেশি টাইম নেই, হ্যাঁ, ও যখন মনে করেছে যে সে পৃথা প্রেগনেন্ট, তাহলে এখন আমাকে এটা নিয়ে তো তাহলে কথা বলতে হয়, তো এবার কার সাথে কথা বলবে। তখন পৃথা ওর মাকে বলেছে, হাজার লজ্জা পেলেও হাজার অসুবিধা হলেও পৃথা তখন ওর মাকে যখন বলেছে যে মা এরকম ঘটনা এরকম পৃথার সাথে কিন্তু হয়েছে, তো পৃথার মা তো একদম ভয় পেয়ে গেছে যে একটা লজ্জার ব্যাপার যে একটা কুমারী মেয়ে সে যদি প্রেগনেন্ট হয়, মুখ দেখানোর উপায় নেই, আর একটা কথা মানে বাড়িতে ঝিচাকোর অবধি রয়েছে, কোথার থেকে এই কথা কোথায় চলে যাবে, লজ্জার ব্যাপার, মেয়েকে বিয়ে দিতে হবে, বাড়িতে আরও মেয়ে রয়েছে। তখন কি করলো না, কাউকে কিছু না মানে ওদের দুই মানে বন্ধুর মধ্যে না বেশ দুই ফ্যামিলির মধ্যে ভালো সম্পর্ক ছিল, তখন ওই মনোরমার মা এসে পৃথার মাকে প্রত্যেকটা ঘটনা বলল। প্রত্যেকটা ঘটনা যখন বলল, তো সেই সময় পৃথার মা তো মনে হয় কি মানে আকাশ ভেঙে পড়েছে যে এটা মানে কি শুনছি আমি, কি বলছে আর কি শুনছি। কিন্তু পৃথার ভেতরে তো কোনো রকম কোনো পরিবর্তন মানে মাথা ঘোরা বা বমি আসা এইগুলি নেই, তবে হ্যাঁ খিদেটা বেড়েছে, এটা ঠিক কথা, আমাদেরও চোখে অনেকটাই পড়েছে যে ও মানে মানে যাকে বলে রাহুর মতন বা রাক্ষসের মতো, আমরা বলি না বাবা রাক্ষসের মতন খাচ্ছে, তো সত্যি কথা বলতে মানে পৃথা রাক্ষসের মতন খাবার খেত, মানে ওর হুঁশ থাকতো না যে কে আমাকে দেখছে কে দেখছে না, মানে খাবার পেলে ও কতক্ষণে নিয়ে মানে খাবে এরকম একটা ভাব ওর ভেতরে ছিল। তখন বলছে যে যদি এইরকম সত্যিই যদি এই ঘটনাটা ঘটে থাকে, তাহলে তো আমার এখন কি করণীয়, আমি এখন কি করব। তো সেই সময় তখন পৃথার মা কি করলেন, যে দাইমা থাকেন, সেই দাইমা মানে তখন তো দাইমাতে ডেলিভারি করতো, হ্যাঁ, খুব কম সংখ্যক লোকই ছিল যে কিনা হসপিটালে যেত, বাড়িতেই ডেলিভারি হতো। তো সেই সময় পৃথার মা কি করেছে, ওই দাইমাকে যখন খবর দিয়েছে, তো দাইমায়েরও তখন মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের বাচ্চা হবে, তো মেয়ের বাচ্চা হবে সেই জন্যে দাইমা তখন কি করেছে, মেয়ের বাড়িতে গেছে। মেয়ের বাড়িতে গিয়ে উনি যখন মানে ওখানেও বাচ্চা হয়েছে, তাদেরকে যখন বাচ্চা হওয়ার অবধি উনি যখন ছিলেন, তখন দাইমার সেই মেয়ের বাড়িতে খবর চলে গেছে, এরা খবর পাঠিয়ে দিয়েছে যে যে কোনো প্রকারে হোক মানে আপনাকে আসতেই হবে, কেননা ওই দিক মানে ওই বাড়ির পুরো যতগুলি বাচ্চা হয়েছে ওনার হাতে হয়েছে, আর প্রচুর টাকা বা শাড়ি এমনকি গয়নাও উনি উপহার পেয়েছেন। তো সেই কারণে ওই দাই মায়েরও একটা দায়বদ্ধতা থাকে কি এই বাড়ির কিছু হলে ওনাকে আসতেই হয়, হাজার বাড়ির কাজ ফেলেই উনি এই বাড়িতে আসেন। তো তখন কি করেছে, উনি খবর পেলেন, পাওয়ার পরে উনি বললেন ঠিক আছে আমি যাব। তো ওনারও তো আস্তে আস্তে মেয়েকে রেডি করে গুছিয়ে গাছিয়ে দিয়ে ওনারও বেশ 4-5 দিন পর যখন দাইমা এসেছেন, তখন দাইমাকে ঘটনা সব বলার পর দাইমা বলছে আচ্ছা ঠিক আছে আমি ওকে পরীক্ষা করছি, তাহলেই আমি বুঝতে পারবো। তো পাশের ঘরে নিয়ে গিয়ে যখন দাইমা পরীক্ষা করেছে, তখন দাইমা বলছে, দেখার পরে দাইমা পুরো বুঝে গেছে যে হ্যাঁ ওর প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে। হ্যাঁ, তখন এসে বলল যে পেটে বাচ্চা আছে, কিন্তু বাচ্চাটা মোটামুটি এমন একটা বয়স মানে প্রায় 5 মাস, এত কিছু করে গড়িয়ে গাড়িয়ে প্রায় 5 মাস যখন হয়েছে, তখন দাইমা বলছে যে ওর প্রায় 5 মাস কিন্তু হয়েছে, আপনি যদি আমাকে কোনো জড়িবুটি বা ওষুধ দিতে বলেন আমি কিন্তু দিতে পারবো না। কেন দিতে পারবো না, এতে কিন্তু মেয়ের ক্ষতি হবে, মেয়ের ক্ষতি হয়ে যাবে, মানে মা আর বাচ্চা একসাথে হয়তো শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, আরও যদি আগে হতো আমি এটা করতে পারতাম।
এখন ওর বাবা তো শুনে বলছে আমার মেয়ে মরে যাক সেও ভালো, কিন্তু যাই হোক একটা কিছু করতেই হবে, আমাকে তো মান সম্মান নিয়ে বাঁচতে হবে। তখন দাইমা বলল আমি একটা কথা বলছি, ওকে আলাদা একটা রুমের মধ্যে তোমরা বন্ধ করে রাখো, যেখানে কিনা বাচ্চাটা হয়ে গেলেই আমি বাচ্চা হয় ইট বেঁধে জলে ফেলে দেই বা মাটি চাপা দিয়ে দেই, এটা আমার দায়িত্ব, আমি করে দেবো, কিন্তু ওকে তোমরা আলাদা ঘরে রাখো। এবারে কি হয়েছে, মানে ওই পৃথা যত দিন যাচ্ছে না, মনে হচ্ছে ও মানে ওর শরীরের যত রস, ওর শরীরের যত মাংস কেউ যেন শুষে নিচ্ছে, মানে ওর যেন সব পেটে গিয়ে লাগছে। একটা এমনি দেখো বাচ্চা পেটে থাকলে পেট তো বড় হয়, সেটা তো একটা মানে একটা স্বাভাবিক ব্যাপার। আর ওর এই প্রেগনেন্সিটা যেন একটা অস্বাভাবিক ব্যাপার, পেটটা তোর বিশাল আকায় হচ্ছে। আর তার মধ্যে পৃথা যত দিন যাচ্ছে ওর শরীর মনে হচ্ছে যে মানে কঞ্চির মতন, মানে ওই রকম সরু হয়ে আসছে, বিভৎস লাগে ওকে দেখলে। মানে শরীরে মাংস বলতে কিছু নেই, মনে হচ্ছে না হাড়গুলি পুরো গোনা যাবে, পুরো ঝিলঝিল করছে সারা শরীরে হাড়, শুধু চেহারাটার মধ্যে শরীরটার মধ্যে প্রকাণ্ড একটা পেট আর বড় বড় দুটো চোখ আর বিভৎস তার চেহারা, তার চাহনি। হ্যাঁ, তো এই সময় কি হয়েছে, যেই ঝি চাকরগুলি ওই পৃথাকে খেতে দিতে যেত, মানে ঘেন্নার চোটে না মা বাবা একটু এই ঘরটার মধ্যে একটু কমই আসতো, ওরা এই বিষয়টাকে না প্রচণ্ড ঘেন্নার চোখে দেখতে শুরু করেছিল, যে মেয়ে এরকম একটা কাজ, মানে ওদের ধারণা ওখানে হয়তো লুকিয়ে মেয়ে কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছে লুকিয়ে। তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে ওকে ঘেন্না করতে থাকলো। এবারে ঝি চাকরগুলিও কি করেছে, আস্তে আস্তে না ওর ঘরে যেতে ওরা ভয় পেতে লাগলো, আস্তে আস্তে না ওরাও ওর ঘরে যেতে ভয় পেতে লাগলো, যে ওর ওই চেহারা, হ্যাঁ মানে ওরা দেখলে না ভয় পেত, মানে রাতেও যেন ওরা চমকে চমকে উঠতো ওকে দেখলে এইরকম। তো তারপরে কি করা হলো, দরজাটাকে আলতু করে খুলে ওই দরজার তলা দিয়ে খাবারগুলি দেওয়া হতো পৃথাকে। এর মধ্যে পৃথা কি করেছে, পৃথাও এর মধ্যে অনেকবার চেষ্টা করেছে ওই বাড়ির থেকে পালিয়ে যাওয়ার বা ওই বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার, পৃথাও অনেকবার চেষ্টা করেছে। তো এখন দেখো পৃথা যদি এই অবস্থায় বাড়ির থেকে বেরিয়ে যায়, ওরা তো আর বুঝতে পারছে না যে ও কোথায় যাবে, ওর ডাকটা কোথার থেকে আসছে। তো ওর এইখান থেকে তো সেই যোগটা ওই পাতাল ঘরের ওই গুম ঘরের রয়েছে, তো সেই কারণেই তো পালিয়ে যাওয়ার চেষ্টাটা করছে। তো তখন ওর মা কি করলো না, বলল ওর ঘরের মধ্যে তালা দিয়ে রাখো, ওর ঘরের মধ্যে তোমরা তালা দিয়ে রাখো, আর ওকে খাবারটা ওভাবেই দাও, যখন বাচ্চা হয়ে যাবে তখন একটা কাজ ওকে করা যাবে, এখানে না থাক, ওকে অন্য দূরে কোথাও পাঠিয়ে দেবো, দিলে সেইখানেও আস্তে আস্তে আবার স্বাভাবিকভাবে ফিরে আসলে তখন ওকে লুকিয়ে বিয়ে দিয়ে দেবো। তো এই রকম যখন চলছে, হঠাৎ হঠাৎ একদিন কি হয়েছে, মানে পুরো মাস এগিয়ে আসছে, যে বাচ্চা হওয়ার যত টাইম এগিয়ে আসছে, তো ওর পৃথা আরও যেন চঞ্চল হয়ে যাচ্ছে, এখান থেকে ও বেরিয়ে যাওয়ার খুব চেষ্টা করছে। তো সেই সময় কি হয়েছে, একদিন মানে সেদিন যেন কেন মানে সন্ধ্যার পর থেকে, বলছে সন্ধ্যার পর থেকে যেন মনে হচ্ছে মানে সমস্ত স্তব্ধ হয়ে গেছে, মানে কোনো মনে হচ্ছে যেন সেদিন গাছের একটা পাতাও যেন মনে হয় নড়ছে না, ঘড়ি যেন মনে হয় বন্ধ হয়ে গেছে, মানে একটা অস্বাভাবিক দম বন্ধ একটা যেন রাত আসতে চলেছে, একটা ভয়ের একটা ব্যাপার। সন্ধ্যার থেকেই এমনি সেই সময় প্রচুর শিয়াল ছিল, সন্ধ্যার থেকে প্রচুর শিয়াল ডাকছে, মানে সে যে কি ভয়ঙ্করভাবে শিয়াল ডাকছে, আর কুকুরগুলো বিভৎসভাবে কাঁদছে, মানে কিছু মরে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, দুনিয়া যেন মনে হয় লয় হয়ে যাচ্ছে, প্রলয় আসবে যেন এখন, এই রকম একটা যেন ঘটনা
ওই দিন রাত্রিবেলা সবাই একদম তটস্থ, সবাই একদম ভয়ে যে যার ঘরের মধ্যে, মানে কারোর সাথে কেউ কথা বলতেও যেন এরকম ভয় লাগছে, কারোর গায়ের সাথে কেউ যদি ধাক্কা খেয়ে যাচ্ছে তো যেন মনে হচ্ছে চমকে চমকে উঠছে। এইরকম একটা ব্যাপার যখন সেই সময় সেই দিন যখন ঘটলো, তো সেই দিন রাত্রিবেলা ওরা মানে কোনো রকমে মানুষ খেয়ে দিয়ে বিছনা নিল যে কিছু একটা অঘটন, ঝড় হোক প্রলয় হোক, কিছু একটা অঘটন আজকে ঘটবেই, আজকে হবেই। তো এই রকম যখন হলো, তো সত্যি সত্যি সেই দিন রাত্রিবেলা ওর ঘরে, পৃথার ঘরে তালা দিয়ে রাখা, ওই তালা তো খোলা দূরের কথা, দরজা পুরো মনে হয় কেউ মানে এইভাবে ধরে দরজার পাল্লাগুলি ভেঙে দিয়েছে। সেটা পৃথাই হোক বা অশরীরী কোনো শক্তিই হোক, কোনো পিশাচেরই কাজ হোক, সেই ঘটনাটা ঘটেছে। আর ঘটার পরে তখন ওরা সকালবেলা ঘুম থেকে উঠে আবিষ্কার করে ওই বাড়ির যে ঝিটাকে দিয়ে কিনা পৃথার সমস্ত কাজকর্ম হতো, ওর কাপড় জামা ধুয়ে দিত, ওকে দেখাশোনা করতো, সে এসে দেখছে দরজা ভাঙা, পৃথা কোথাও বাড়িতে নেই। তখন তো ও চিৎকার দিয়ে যে মা শিগগির এসো, দেখো যে এরকম পৃথা দিদিমণি ঘরের মধ্যে নেই, কোথায় জানি চলে গেছে। তো তারপর তো বাড়ির সবাই একদম যে যার ঘুম থেকে উঠেছে, উঠে যখন প্রত্যেকে সারা বাড়িতে খোঁজ খোঁজ খোঁজ, কোথাও মেয়ে নেই, তো কোথাও মেয়ে নেই। হ্যাঁ, তো অনেক খুঁজে টুজে অনেক লোকজন দিয়ে এই সেই করেছে, কিন্তু পৃথা সারা বাড়ি সারা গ্রাম কোথাও নেই। হ্যাঁ, তো যখন কোথাও নেই তো বাবা তখন বলছে যে দেখো আমরা তো যথেষ্ট খোঁজাখুঁজি করলাম, তো যখন পাইনি তো আর কিছু করার নেই, যাক গিয়ে মানে বাবার ভেতরটা কষ্ট লাগলেও বাবা বলছে যে ঠিক আছে আর কি করা যাবে, ও হয়তো কোথাও মানে এদের ধারণা হচ্ছে যে এই যে লজ্জার হাত থেকে হয়তো পৃথা নিজেকেই মুক্তি দিয়ে দিয়েছে, কোনো হয়তো পুকুরে ঝাঁপ দিয়েছে বা কিছু একটা, ও নিজেকে নিজে শেষ করে দিয়েছে। তো এইটাই ওরা মেনে রয়েছে। মেনে নেওয়ার পরে এবারে কি হয়েছে, ওই যে রাজবাড়ি, যেই রাজবাড়িটাই কিনা এই ঘটনাটা ঘটেছিল, তো ওই রাজবাড়িতে তারপর থেকে না মানুষ একটু কমই যাচ্ছিল যে ওই রাজবাড়িতে থাকবার জন্যে। এমনি দিঘিতে মাছ ধরতে সবাই যেত, কিন্তু রাজবাড়িতে থাকার জন্যে সেই সময় লোক একটু কম ছিল। তো সেই সময় ওখানে ওই রাজবাড়িতেও একটা কথা উঠেছিল যে পাতাল ঘর বলে একটা ঘর নাকি বলে ওই বাড়িটার মধ্যে আছে, কিন্তু অনেকেই কিন্তু এই ঘটনাটা জানে, কিন্তু কেউ ওই বাড়ি পাতাল ঘর কিন্তু খুঁজে পায়নি, কোনোদিন খুঁজে পায়নি। এমনকি এই পৃথার বাবাও যখন লাঠেল দিয়ে ওদেরকে খুঁজছিল, তখনও কিন্তু ওই পাতাল ঘরটা খুঁজে পায়নি। হ্যাঁ, তো যাই হোক, এইরকম যখন বেশ কিছুদিন যাওয়ার পরে যারা নাকি বলে ওই দিঘিতে মাছ ধরতে যায়, তারা প্রত্যেকেই নাকি বলে শুনতে পায় ওই রাজবাড়ির কোথার থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে। হ্যাঁ, বলছে রীতিমতন বাচ্চা কাঁদছে বা কেউ বাচ্চাকে ভোলাচ্ছে, কোনো মায়ের মানে কোনো মেয়েদের গলা বাচ্চাকে ভোলাচ্ছে, বাচ্চা কাঁদছে। যখন এই রকম হচ্ছে, তো তখন সেই সময় কি করেছিল যে ওই যে লাঠিয়ালগুলি যে রয়েছে তারা কিন্তু অনেক খুঁজেছে, অনেক সারা রাজবাড়ি তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোনো বাচ্চা বা কোনো মেয়ে মহিলাকে ওরা কিন্তু পায়নি। হ্যাঁ, তো তারপরে কি হলো, ওই রকম যখন বাচ্চার কান্না আসে, ওই রকম করতে করতে একেই এই পৃথার ঘটনাটা সবাই সেই সময় জেনে গিয়েছিল। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে কি করলো, ওই দিঘিতে মাছ ধরতে যেতেও লোকে ভয় পেত। ওদের যেন মনে হতো কি যে ওই আগের সেই ব্যাপারটা নেই, একটা গা ছমছম ভাব, আর ওই রকম একটা বিভৎস বাচ্চাদের একটা এরকম কান্না, এই সমস্ত করতে করতে তখন ওই রাজবাড়িতেও লোক যাওয়া মোটামুটি বন্ধ হয়ে গেল। আর দিঘিতেও মোটামুটি লোকে মাছের নেশাতে লোকে যেত ঠিকই, কিন্তু
ওই ওই দিঘিতে যখন লোকে যেত সব সময় চেষ্টা করতো যে ওরা ভোরবেলা গিয়ে মাছ ধরতো আর বিকালের আগেই সব ফিরে আসার চেষ্টা করতো। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল আমার ঘটনা। তো যখন আমি এই মানে গল্পটা পেলাম, তো আমি বললাম যে না, বেশ আমার তো খুবই ভালো লেগেছে। যেমন এটাতে ভয় ছিল বা একটা মানে অন্যরকম একটা গল্পটার মধ্যে সত্যি ঘটনাটার মধ্যে আর কি একটা ব্যাপার ছিল। হ্যাঁ, তো বলো তোমাদের কেমন লাগলো। সরি, তো বলো তোমাদের কেমন লাগলো আমার ঘটনাটা শুনে, একটু কমেন্ট করো। অর্ক সেন বলছে এটা কি কোনো প্যারালাল ওয়ার্ল্ড? হ্যাঁ, হয়তো হতে পারে। আর দেখো, মেয়েটা যদি মানে ওর চেহারাটা, ওকে যদি ওই যে হাবি হয়েছে সেটা, ওটা কোনো মানে কালপুরুষ হোক বা দানব হোক বা কোনো আত্মা ওই বাড়িতে, এমনও কোনো ওই গুম ঘরে এমন কোনো আত্মা হয়তো, দেখো সব রাজবাড়িতে একটা করে পাতালে গুম ঘর থাকতো, যদি সেখানেও কাউকে গুম করে রাখা হয়, তারও আত্মা হয়তো ওর ওপরে হাবি হয়েছে। তাই তার, যেহেতু তার সাথে সে শারীরিক সম্পর্ক করেছে, তার বংশ বিস্তারের জন্য হয়তো ও ওই একে পৃথাকে বেছে নিয়েছে। অর্ক সেন বলছে এটা তো একটা মিস্ট্রি রয়ে গেল, এটার কি আর কোনো এক্সপ্লেনেশন পাওয়া গেছে বা ওদেরকে আর খুঁজে পাওয়া গেল? না, এইটা আমি, ও যখন আমাকে বলেছিল এইটুকুই বলেছে, আমিও ঠিক তোমার মতন এটাই জিজ্ঞাসা করেছিলাম। তো বললো যে না, আর কিন্তু লোকে বুঝতে পারে যে মানে পৃথায় আছে সেটা না, কিন্তু লোকে বুঝতে পারে যে ওখানে এইরকম মানে ওরা দুয়ে দুয়ে দুই বাড়ির লোক হয়তো মেলালেও মেলাতে পারে যে একে একে দুই, যে মানে বাড়ির লোক তো এটা মানছে না, মানে আশেপাশের লোক, গ্রামগঞ্জের লোক এটাই ভাবছে যে ওই যে ওর যে চেহারাটা হয়ে গিয়েছিল। তো এবার ঝি চাকররা দেখো এমন জিনিস, ওরা তো চারিদিকে এই সমস্ত ঘটনা বলে বেড়ায়। তো মানুষ তখন হয়তো ভেবেছে যে ওকে হয়তো ভূতে ধরেছে, ভূতে ধরার পরে ওকে ভূতেই আবার ডেকে, মানে দেখো তখন তো এরকমই ছিল, নিশীতে ডেকে নিয়ে চলে গেছে, ভূতে ডেকে নিয়ে চলে গেছে। তো ওদের পাড়ার লোকের এটাই বিশ্বাস যে ওকে ভূতে ধরেছিল, ওকে ভূতেই ডেকে নিয়ে চলে গেছে। আচ্ছা, তাতাই ব্যানার্জি বলছে মারাত্মক ব্যাপার, ভয়ঙ্কর। তৃষা বলছে ভয়ঙ্কর ঘটনা। তৃষা দত্ত বলছে ইউনিক স্টোরি। ঠিক আছে, তাহলে আর আমি মানে লেট করব না, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। তো সেই কারণে আমি এর পরের একটা ঘটনায় চলে যাচ্ছি। তাতাই ব্যানার্জি বলছে টেরিফিক ঘটনা। তো এরপরের একটা আমি ঘটনায় চলে যাচ্ছি। হ্যাঁ, এর পরের ঘটনাটা হচ্ছে মানে এটা একটা ঘটনা, যেই ঘটনাটা মানে আমাকে যে পাঠিয়েছে তার দিদির সাথে হয়েছে। তো আমাকে পাঠিয়েছে রানু বলে একটা মেয়ে পাঠিয়েছে। ও বলল কি যে সে আন্টি তুমি আমার দিদির নামটা বলো না, তো দিদির নামটা তুমি অন্য কিছু বলো, কেন ঘটনাটা খুব একটা বেশি দিনের ঘটনা না। আর যেহেতু ওর সাথে ওর হাজবেন্ডের সাথে ঘটেছে, তো সেই কারণে আমি ওদের নামটা আমি বলছি না। তো আমাকে যখন এই ঘটনাটা বলা হয়েছে, তো আমি বললাম যে ঠিক আছে, আমি তাদের যদি নামটা না বলি, তো অন্তত তুমি অন্তত জায়গাটা বলো। তো ও বললো যে বজবজে ওইখানে একটা জায়গা, আমি পারফেক্ট বজবজই তুমি বলো, পারফেক্ট জায়গাটা আমি বলছি না। হ্যাঁ, তো তখন এইবারে আমি বলছি যে ওর দিদির ঘটনাটাই আমি বলি। এখন ওর মানে ওর দিদির আমি রিনা নামটাই আমি বলছি। তো রিনার মানে হাজব্যান্ড কি করতো, উনি চাকরি করতেন। তো চাকরি যখন করতেন, তো সেই সময় উনি কি করেছিলেন, ওরা থাকতো না অনেকটা ভেতরে। তো অনেকটা ভেতরে যখন ওরা থাকতো, তো সেই সময় ওর হাজব্যান্ড কি করলো, মানে ওই শ্বশুর বাড়ির থেকে বেশ কিছুদিনই হলো ওদের মানে আলাদা হব আলাদা হব এইরকম একটা চলছিল। তো ওরা কি করলো না, আলাদা হয়েছে। তো আলাদা হয়ে তখন রিনাকে ওর হাজব্যান্ড বলল কি যে তুমি, আমি স্টেশনের কাছে, ও একটা বাড়ি ভাড়া নিয়েছে। স্টেশনের কাছে একটা বাড়ি ভাড়া নিয়েছে। তো ও যেই এলাকায় বাড়িটা ভাড়া নিয়েছে, তো সেই এলাকায় কি বলতো, আশেপাশে না প্রচুর ফ্ল্যাট বাড়ি, প্রচুর ফ্ল্যাট বাড়ি। আর ও কি করেছে, ওই লাস্টের দিকে এখনো ডেভেলপ খুব একটা
পেছনটা হয়নি, সামনে প্রচুর ফ্ল্যাট হয়েছে। তো পেছনে এমনি ওরা নিয়েছে একতলা একটা বাড়ি নিয়েছে, বাড়িওয়ালা ওই বাড়িতে থাকে না। হ্যাঁ, আর ওই বাড়ির মানে বেশ ওদের বাড়ির থেকে, ওদের জানলা থেকে, রান্নাঘর থেকে বেশ দূরে একটা বাড়ি দেখা যায়। তো ওই বাড়িটার মধ্যে না কেউ থাকে না, কেউ থাকে না, একটা বাড়ি, ওটাও ডেভেলপ হয়ে যাবে বলে ওটা ফেলে রেখেছে। যে যদি মানে ওই বাড়িটার সাথে এই বাড়িটারও যদি মানে হয়ে যায়, প্রমোটাররা কথাবার্তা চালাচ্ছে যে যদি হয়ে যায় তো একসাথেই ওটাকেও এরা মানে ফ্ল্যাট তৈরি করে দেবে। তো সেই হিসাবে ওই বাড়িটা ওরকম পড়ে রয়েছে, কেউ থাকে না। আর যেই বাড়িটা রিনার হাজবেন্ড ভাড়া নিয়েছে, তো তখন বললো দেখো বাড়িটা একটু আমি পরিষ্কার টরিষ্কার করে আমি থেকে গুছিয়ে গাছিয়ে নেই, তুমি ততদিন এখানেই থাকো, বাড়িতে থাকো, তোমাকে আমি পরে এসে সব শুদ্ধ তোমার বাড়ির লোক, মা, তোমার মাঠা থেকে সব গুছিয়ে দেবে। কেননা ও তখন সেই সময় প্রায় মানে 4-5 মাস এরকম ওর মানে প্রেগনেন্সি চলছে। তো তুমি এই সময় তোমার ওই খাটাখাটনি করাটা ঠিক হবে না। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, তুমি ওখানে গিয়ে গোছাও। ও ওখান থেকেই ডিউটি করছে, ওখান থেকেই বললো যে আমি ওই বজবজ স্টেশনের ওখান থেকেই ও ডিউটি করছে, আর শনি রোববার হলে ও এই বাড়িতে আসছে, আর এদিকে ও পুরোপুরি গুছিয়ে নিচ্ছে ঘরদুয়ার। তো এখন কি করেছে ওই রিনার হাজবেন্ড, যে কিনা এই বাড়িটাতে রয়েছে, তো ও কি করে, ও যখন বাড়িতে থাকে ওর জানলাটা দিয়ে যখন ওই যে সামনের বাড়িটা দেখা যাচ্ছে, ওই সামনের বাড়িটা যখন ও দেখে, ও তখন দেখে কি যে সামনের বাড়িটাই মানে এত সুন্দর রান্নার গন্ধ, মানে নানান রকমের পদ রান্নার একটা মানে দারুণ গন্ধ বেরাতো। হ্যাঁ, যে কেউ রান্না করছে। একজন ও দেখতে পায় একটা বেশ খুব সুন্দরী একটা মহিলা, সে কিনা মানে ঘর থেকে বেরাচ্ছে, ঘরে ঢুকছে, কাজ করছে। ওর ধ্যানটা না ওই বাড়িটার দিকে একটু বেশি থাকতো। হাজার হলেও একজন মহিলা, তারপরে এবার ও একটু খেতেও ভালোবাসতো, নানান রকম পদের ওর নাকে না স্মেলটা আসতো যে ওই বাড়ির থেকে আসছে। হ্যাঁ, তো সেই কারণে ওর একটু সবসময় ওর মন থাকতো, ঘরের মধ্যে কাজ করতো কি না করতো, ওর মন থাকতো হচ্ছে ওই বাড়ির দিকে। যখন ওই বাড়ির দিকে ওর মন থাকতো, ওর শুধু মনে হতো কি যে একবার যাব কি, হ্যাঁ একটু আলাপ করে আসবো, আমিও তো নতুন এখানে এসেছি, তো এরপরে তো রিনাও এইখানে আসবে, তো তখন আমার যদি আলাপ থাকে ওই বাড়ির সাথে, তাহলে রিনার পক্ষেও সুবিধা হবে, ও থাকবে, ওর আমি যখন অফিস চলে যাই ওর সুবিধা অসুবিধা, শারীরিক কোনো অসুবিধা হলে রিনা তখন ওর সাথে ওই ওই ভদ্রমহিলার সাথে আলাপ করবে, একসাথে মিশে থাকবে। তো এই সমস্ত কথা চিন্তা করতে করতে ও একদিন কি করেছে, মানে ও নিজেকে হঠাৎ আবিষ্কার করছে যে ও ওই বাড়িটার দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে। মানে কখন যেন ওর মনের অবচেতনায় ও কিন্তু সত্যিই ওই বাড়িটাতে চলে গেছে। কেননা ওই বাড়িটা না ওকে আকর্ষণ করতো, প্রত্যেকটা মুহূর্তে ও ঘরে থাকলে ওর পুরো সত্তা জুড়ে থাকতো ওই বাড়িটা। তো তখন ও যখন গেছে, তো যাওয়ার পরে তখন ওই যে ঘরে যেই মহিলা ছিল, সে মানে একদম অপরূপ সুন্দরী একজন মহিলা, তার মানে শরীরের ভঙ্গিমাই অন্যরকম। হ্যাঁ, তখন ও খুব হেসে হেসে একদম মানে যাকে বলে ঢলে ঢলে কথা বলা, ওই রকম করে তখন ওই রিনার হাজবেন্ডের সাথে কথা বলতো, নানান রকম পদ, হ্যাঁ আপনি আসবেন, আপনাকেও তো আমি দেখি, এই ধরনের কথা, নানান রকমের কথা বলা, আর ওই নানান রকমের পদ রান্না করে করে ওই রিনার হাজবেন্ডকে খাওয়াতো। তো এদিকে কি হয়েছে, ওই ওর হাজবেন্ড তখন কি করছিল না, ওর পুরো মানে মনটা এখানেই থাকতো। হ্যাঁ, ও যখন শনি রোববারের ছুটিতে বাড়িতে যেত, তো ওর তখন বাড়িতে যাওয়ার পরেও যেন বাড়িতে ওর শরীরটা থাকতো, ওর মনটা এই বাড়িতে থাকতো। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু বেশ যাওয়ার পরে রিনা কিন্তু খেয়াল করলো যে
আমার হাজবেন্ড মানে আমার প্রতি সেই কেয়ারিং ব্যাপারটা বা নানান রকম একটা ভালোবাসার কথা, ভালোবাসার গল্প, সেই জিনিসগুলি যেন অনেকটাই কমে গেছে ওর হাজবেন্ডের কাছ থেকে, ও পাচ্ছে না। তো সেই সময় না ও মনে মনে তখন, রিনা কি গো তুমি আমাকে নিয়ে যাবে না, তুমি যে বললে যে, মানে ও না এবার কথাটাকে কাটছে, এই তো নিয়ে যাবো, এই তো নিয়ে যাচ্ছি, আজকে ঘর রং করছি, পরশু দিন এই করছি, তরশু দিন ওই করছি, এই ধরনের এক্সকিউজ ওকে দিচ্ছে। প্লাস কি করছে যে কত তাড়াতাড়ি ও বাড়ির থেকে এইখানে চলে আসবে, মানে ওর পুরো মন জুড়ে এখন ওই সামনের বাড়ির ওই মানে ওই মহিলা। তো বেশ কিছুদিন এইরকম যাওয়ার পরে এইবার পুরোপুরি রিনা শিওর হয়ে গেছে যে হয়তো আমার হাজবেন্ড অন্য কারোর সাথে পরকীয়াতে লিপ্ত হয়েছে, যেটা কিনা দেখো সব মেয়েরাই, সব বউরাই বুঝতে পারে, যখন তার স্বামী যদি সত্যি সত্যি পরক্রিয়া করে, তো মোটামুটি সব মেয়ে বউরাই না এই ব্যাপারটা বুঝতে পারে, যেটা কিনা রিনা বুঝতে পেরেছিল। হ্যাঁ, তো রিনা এই ব্যাপারটা বুঝতে পেরে ও তখন যত তাড়াতাড়ি সম্ভব ও তখন বলল যে ওর মাকে বলল যে মা আমি তুমি আমাকে সব রেডি করে দাও, তুমি আমার সাথে চলো, আর বাদবাকি যেই জিনিসগুলি এরকম আছে সেগুলি আমি পরে নিয়ে যাব, কিন্তু এখন যতটা সম্ভব আমাকে ওর কাছে থাকতেই হবে, তোমার জামাইয়ের কাছে আমাকে থাকতেই হবে। মানে রিনা মনে মনে হয় যে এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তো আমি গেলে সব ঠিক হয়ে যাবে। তো এই কথাটা বলার পর তখন ওর মা বলছে কি যে ঠিক আছে আমি তোকে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে আসবো। তো বলে ও মেয়েকে নিয়ে, এবারে মেয়ের মুখ চোখ দেখে ওর মায়েরও খারাপ লাগছে, মাও কিছু কিছু বুঝতে পারছে যে ওদের মধ্যে মোটামুটি সম্পর্কটা একটু যেন মনে হয় ভাঙনের দিকে, কিন্তু এই সময় তো এটা মানে এটা আশা করা যায় না। হ্যাঁ, যেখানে স্বামী স্ত্রী দুজন দুজনকে দরকার হয়। তো সেই সময় ওর মা সব কিছু গুছিয়ে দিয়ে যখন এই বাড়িতে দিয়ে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে মা চলে গেছে। মা যখন চলে গেছে এইবারে রিনা এসেছে, ওই ঘরের মধ্যে বাজার করতে হয় করছে, মানে ঘরের মধ্যে বউয়ের সাথে থাকতে হয় থাকছে, এই অবধি। এর ওপরে আর যেন কোনো কিছু মানে রিনা আর ওর কাছ থেকে, স্বামীর কাছ থেকে পাচ্ছে না। হ্যাঁ, তো তখন ওর মনে মনে না একটা ক্ষোভ। হ্যাঁ, তো প্রায়ই রাত্রে না ওই রিনা কাঁদতো, ঘুম আসতো না, ও মোটামুটি জেগেই থাকতো, মনে মনে এইগুলি চিন্তা করতো যে কি ব্যাপার, কোথাও মানে ও বুঝে উঠতে পারছে না যে কোথাও এই ব্যাপারটা কোথায় ঘটছে। সেই সময় একদিন রাত্রিবেলা রিনা দেখছে আস্তে আস্তে ওর হাজবেন্ড ওর পাশ থেকে উঠে দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। তো যখন ওই রিনা দেখলো যে ওর হাজবেন্ড আস্তে আস্তে ওর পাশ থেকে উঠে বেরিয়ে যাচ্ছে, ও কি করলো তখন ওরা ঘুমানোর ভান করে না ও চুপ করে শুয়ে রয়েছে। প্রথম তো ভেবেছিল যে হয়তো ওয়াশরুম যাচ্ছে বা কিছু, কিন্তু না, ও সদর দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে যাওয়ার প্রায় মানে ও ঘুমিয়ে রয়েছে প্রায় আবার ওই ভোর ভোর 4টে, 3:30, 4টে সেই সময়, মানে ওই অবধি ওর চোখে ঘুম নেই, এটা স্বাভাবিক কথা, কেউ ঘুমাতে পারে না। তো ওই অবধি ও জেগে রয়েছে, তখন দেখলো ওর হাজবেন্ড আবার এসে ওর পাশে শুয়ে পড়েছে। ওর পাশে শুয়ে পড়ে আবার যেরকম সকালবেলা অফিস যায় ওই রকম ও রেডি হয়ে এবার ওই রকম যাচ্ছে। তো এই জিনিসটা যখন পরপর ওর হলো, তো সেই সময় ও কি করলো, ও তো রাত্রেবেলা বেরিয়ে যেতে পারছে না, যেহেতু ও জানে যে এরকম এই অবস্থায়, প্রেগনেন্সি অবস্থায় যে বাইরে বেরাতে নেই, রাত্রেবেলা এত রাত্রে বেরাতে নেই। ও তখন ওর মাকে ফোন করলো, মাকে খবর করলো যে মা তুমি শিগগির বাপিকে নিয়ে চলে আসো, এমন একটা ঘটনা ঘটছে যেটা কি না আমি তোমাদেরকে বলতে পারছি না, এইখানে এসেই তুমি এটার একটা কিছু সমাধান করো, কেননা আমার মনে হচ্ছে পাশের বাড়ির কোনো বউয়ের সাথে এরকম তোমার জামাইয়ের এমন ধরনের সম্পর্ক আছে যে সেই সম্পর্কর জন্যেই মানে ও আমাকে এরকম করছে, আমাকে অবহেলা করছে। আর যদি এইটা হয়ে থাকে তো আমার কান্নায় ভেঙে পড়েছে যে আমার
ঘর ভাঙতে আর বেশি দেরি নেই মা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে আসো। হ্যাঁ, তো এবার ওর মা বলছে আচ্ছা ঠিক আছে, মানে কথা হচ্ছে যে ওর মা পরের দিন চলে আসবে, যে ঠিক আছে আমি বাপিকে নিয়ে আমি আসছি, তুই কান্নাকাটি করিস না, এই অবস্থায় খাওয়া দাওয়া কর, কান্নাকাটি করিস না। তো ওর মনে মনে ছিল বাপি মা তো কালকে আসছেই, আমি রাতারাতি আমি এই জিনিসটা হাতে নাতে ধরতে চাই, আমি হাতে নাতে এই জিনিসটা ধরতে চাই। আমি মোবাইলও হাতে রেখেছে যে যাই হবে হবে, আজকে রাত্রে আমি বেরাবো, আজকে রাত্রে আমি বেরিয়ে আমি দেখব যে ও আমার হাজব্যান্ড কোথায় যাচ্ছে। তো তখন কি করেছে, ও ওই চুপ করে ঘুমানোর ভান করে হাতে মোবাইল নিয়ে ও শুয়ে রয়েছে। আবার যখন এরকম অনেক রাত হয়েছে, তো সেই সময় যখন ওর হাজব্যান্ড উঠে চলে যাচ্ছে, ও তখন পিছু পিছু, কিন্তু ওর হাজব্যান্ডের এতটুকুনও মানে সন্দেহ ওর প্রতি হয়নি, বা ও মানে এমন একটা ঘোরে রয়েছে, ও পেছন ফেরারও তাগিদ মনে করেনি যে ওকে যেতে হবে ওখানে, ও যাবে। তো যখন ওই ঘরটার মধ্যে ওর হাজব্যান্ড ঢুকে গেছে, ও যখন গিয়ে ওই ঘরটার মধ্যে প্রবেশ করবে, ও তখন অবাক হয়ে গেছে, এই ঘরটা একটা ভাঙাচোরা একটা পোড়ো বাড়ি, না এই ঘরটার মধ্যে কোনোদিন কেউ বাস করে, না এই ঘরটার মধ্যে কোনো সংস্কার হয়েছে, একদম মানে আর কিছুদিন পর যেন বাড়িটা ভেঙে চুরে পড়বে। তো এই রকম একটা ঘরের মধ্যে কি করে আমার হাজবেন্ড আসতে পারে, আর এখানে কে থাকতে পারে যে সে এই ঘরটার মধ্যে আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসতে পারে। তখন বলছে তাহলে আমাকে আজকে দেখতেই হবে। আমার মনে হয় হয়তো এমনও হতে পারে যে এই ঘরটার বাড়িটার মধ্যে কেউ না থাকলেও আশেপাশে কেউ কোনো মহিলা হয়তো সেই কারণেই এই বাড়িটাই বেছে নিয়েছে, যে কিনা আমার হাজবেন্ডকে এইখানে ডেকে নিয়ে আসে। আজকে যাই হবে আমি হাতে হাতে ঠিক ধরবো। এই কথা বলে যখন ও ঘরের মধ্যে ঢুকেছে, তখন ঘরের পরিবেশ পুরো মনে হচ্ছে ঠান্ডা বরফের মতন, মানে অতিরিক্ত ঠান্ডা হলে যেরকম নিঃশ্বাস নেওয়া যায় না, শ্বাসকষ্ট ওঠে, ওই রকম ওর মনের মধ্যে লাগছে। আর ও কিন্তু সেই সময় ওর হাজবেন্ডকে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, ও তখন কি করেছে না, টর্চের আলো জ্বালিয়ে ও মোটামুটি হেঁটে 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 ও যখন সারা ঘর সারা বাড়ি পুরো তন্ন তন্ন করে ফেলেছে, তখনও কিন্তু ওর হাজবেন্ডকে ও দেখতে পায়নি। এইবারও মানে না একটা ধাঁধায় পড়ে গেছে যে আসলেও কি ও এই বাড়িতে ঢুকেছে, কিন্তু আমি তো ওকে এই বাড়িতেই ঢুকতে দেখেছি, তাহলে গেল কোথায়। এইটা যখন ও মনে করে, আর শীতে তো একদম মনে হচ্ছে ঠকঠক ঠকঠক করে কাঁপছে, মানে শরীরের মধ্যে এইরকম লাগছে। এইরকম করে যখন ও মানে এরকম হাতে টর্চটা নিয়ে এরকম যখন মানে ওর না একটা অস্বস্তি হচ্ছে, ওর মনে হচ্ছে যে ওর পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। তো তখন ও মনে মনে ভাবছে যে তাহলে ও ভাবছে ও হয়তো ওর হাজবেন্ড। হ্যাঁ, যখন মোবাইলের মানে ওর টর্চটা এরকম যখন হাতে নিয়ে যখন ঘুরেছে, ঠিক সেই সময় একটা বিশাল আকার একটা কঙ্কাল, একটা মহিলার কঙ্কাল, যেটা যে কবেকার কঙ্কাল, মানে তার তো মানে দেখলে হাত পা মানে ওখানেই হিম হয়ে যাবে, দাঁতে দাঁত লেগে যাওয়ার মতন অবস্থা, ভয়াল একটা কঙ্কাল। সেই কঙ্কালটা কিনা হাঁটছে চলছে, প্লাস সেই কঙ্কালের হাতের মধ্যে চুড়ি, হ্যাঁ, গলায় কঙ্কাল, কঙ্কাল মানে মাংস নেই ওর মধ্যে, হাড়, মানে যত রকম প্রসাধন হয় সাজবার, ও তত রকম প্রসাধনে সেজে রয়েছে। আর বিভৎস ওর মানে লম্বা কি ঘরের একদম ধরতে গেলে ও সমান সমান হয়ে গেছে, ওই রকম একটা বিশাল আকার চেহারা নিয়ে ওই কঙ্কালটা তখন কি করেছে না, ওকে এই রকম ধরে বলছে পুরো তুলে দিয়েছে, পুরো তুলে দিয়ে এখন যখন ওকে এরকম তুলে এরকম যখন ছুঁড়ে দিয়েছে, তো ও যখন এরকম ছিটকে গিয়ে মানে বলছে যে তখনকার বাড়িতে না
এই রকম স্ল্যাব থাকে, যে ঘরের মধ্যে এরকম থাকে, ওই রকম না স্ল্যাবগুলি রাখা রয়েছে ওই মানে বাক্স প্যাটরা এরকম রাখার জন্যে, তাক টাইপের এরকম সারা ওই ছাদের এই দিয়ে এইখানটায় স্ল্যাবগুলি ছিল। ও কি করেছে তখন ওইখানে ছিটকিয়ে গিয়ে মানে ওর হাফ শরীর গিয়ে এরকম পড়েছে, মানে কতটা শরীরে শক্তি থাকলে ওই কঙ্কালটা ওকে এইরকম ধরে এইরকম ছুঁড়ে দিয়েছে। হ্যাঁ, তো ছুঁড়ে যখন ওকে দিয়েছে, ও কি করেছে হাফ এরকম ওটার মধ্যে গেছে, আর হাফ ওর মাথাটা এইরকম ঝুলে রয়েছে শরীর থেকে, মাথাটাই শুধু ঝুলে রয়েছে, শরীরটা ওখানে গিয়ে হাত পাগুলি এরকম মানে মানে মনে হচ্ছে যেন ও এক্ষুনি ডেলা মোচা হয়ে যাবে, এই রকম অবস্থায় ও মাথাটা উল্টে দিয়ে ও ওইখানে পড়ে রয়েছে। যখন ওই রকম অবস্থায় পড়ে এইবার ও মানে জ্ঞান হারিয়ে ফেলেছে, পুরো জ্ঞান। আর এক তো মানে ওই ভয় পেয়েছে, দ্বিতীয়ত একটা ওইভাবে ওকে যখন ছুঁড়ে ফেলেছে, ও পড়ে যাওয়াতে ওখানেও ওর একটা আঘাত লেগেছে, ও তখন জ্ঞান হারিয়ে ফেলেছে। রিনা যখন জ্ঞান হারিয়ে ফেলেছে, ওর আর কোনো হুঁশ নেই, ও কিন্তু ওই বাড়িটাতেই ওই অবস্থায় রয়েছে। বোঝো, ওই বাড়িটাতে পুরো একা একা রিনা ওই অবস্থায়, ওই রাত থেকে সকাল হয়েছে, ওই সকালেও ও ওই রকম করেই ও রয়েছে। তো সকালবেলা তো যথারীতি ওর হাজবেন্ড ওইখান থেকে বেরিয়ে এসেছে, ওই বাড়ির থেকে বেরিয়ে এসেছে। আসার পরে ও ঘরের মধ্যে ঢুকে ঘরের মানে কাজকর্ম করছে, ওয়াশরুমে গেছে। সেই সময় কি করেছে, রিনার মা বাবাও ঢুকেছে। রিনার মা বাবা ঢুকেছে সকালবেলা, ঢুকে তখন বলছে যে রিনাকে ডাকছে। যখন রিনাকে ডাকছে তখন ওর জামাই বেরিয়ে এসছে, বলে কি আপনারা, বলছে যে তোমার সাথে আমাদের অনেক কথা আছে। হ্যাঁ, তো কই রিনাকে ডাকো, তোমার এইটুকুনি হুঁশ নেই যে রিনা এইরকম একটা মা হতে চলেছে, তার মধ্যে তুমি ওকে এইরকম নির্যাতন দিচ্ছ, জ্বালা যন্ত্রণা দিচ্ছ, কোথায় রিনা, কোথায়, ডাকো। হ্যাঁ, তখন বলছে কি যে রিনাকে তো দেখছি না মা, ও কোথায় গেল, ও কি আপনাদের বাড়ি চলে গেল কিনা আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, কেন আপনাদের সাথে কথা হয়েছিল বাড়ি চলে যাবে? বলছে একদম বদমাইশি করো না, তুমি সত্যি, ওর মায়ের না ভয় লাগছে যে তুমি সত্যি করে বলো যে তুমি রিনাকে কি করেছো। মানে ওর মা বাবার ধারণা হচ্ছে যে এখন যদিও সত্যিই পাশের বাড়ির সাথে কিছু থেকে থাকে, তাহলে কি আমার মেয়েটাকে কিছু করে ফেললো। সারা বাড়িতে খুঁজে টুজে তখন বলছে যে আমি কিন্তু এখন পুলিশে যাব, তুমি সত্যি কথা বলো আমার মেয়েকে কি করেছো। তখন বলছে যে মা আমি কিচ্ছু করিনি, আমি নিজেই তো ঘরে ঢুকে ওকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো তখন না ওর বাবা বললো তাহলে চলো আমরা এখন গিয়ে থানায় যাই। তো কেন জানি ওর মায়ের মনে এসেছে যে থানায় যাওয়ার আগে আগে ওই বাড়িটাতে যাই, ওই মহিলার সাথে আমার দরকার, আমি ওই বাড়িটাতে আগে যাই। হ্যাঁ, তো যখন ওই বাড়িটাতে যাই বলে ওর মা বলছে যে চলো তো দেখি আগে ওই বাড়িটাতে যাই। তো সেই সময় না মানে রিনার হাজবেন্ড কি করেছে যে ওই বাড়িতে যাবে শুনে না একদম বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে যে ওই বাড়িতে যাবে কেন। হ্যাঁ, ওর হাজবেন্ড তো জানে না যে রিনা ওর পেছন পেছন গেছে আর রিনার সাথে এই রকম একটা ঘটনা ঘটেছে, সেটা কিন্তু ওর হাজবেন্ড জানে না। ও খোঁজাখুঁজি করছে। তো ওর মা যখন ওই বাড়িতে, ওর মাও যেন ওই রিনার মাও ঘরটার মধ্যে গিয়ে না ও থমকিয়ে গেছে। এই কারণেই থমকিয়ে গেছে যে মানে আমি কোথায় যাচ্ছি, রিনা কি বলছে যে পাশের আর তো সব ফ্ল্যাট বাড়ি, তাহলে পাশের বাড়ি বলতে এই বাড়িটা বোঝায়। আর যদি এই বাড়িটা হয় তাহলে এই বাড়ির মধ্যে কোথায় একটা মানুষ থাকার মতন আর এত সুন্দর একটা বউ থাকার মতন কোথায়। হ্যাঁ, তখন না চলে আসছে যে দূর ও কি ভুল বুঝলো নাকি কোন বাড়ির কথা বললো। তো তখন ভাবছে কি চলে আসে। তো ওর বাবার যেন হঠাৎ মানে মনে কি হয়েছে যে না দেখি তো একটু ভেতরে গিয়েই দেখি তো যে ও তো এই বাড়ির কথাই বলেছিল, একটু খুঁজে দেখি। তো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে যখন মেয়েকে পাইনি তখন বলছে চলো আমরা এরকম পুলিশের থানায় গিয়ে আমরা ডায়েরি করে আসি একটা জামাইয়ের নামে। এই রকম বলে যখন ফিরবে তো সেই সময় দেখছে যে মোবাইলটা পেয়েছে মেয়ে। যখন মেয়ের মোবাইল পেয়েছে
এইবার তখন মায়ের পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে হয়তো মেয়েকে এই বাড়িতে এনে মেরে ফেলেছে। এই বাড়িতে এনে আমার জামাই বা যার সাথেই ওর সম্পর্ক থাক মেরে ফেলেছে। তখন কি করেছে, ওই মোবাইলটা কুড়িয়ে নিয়ে যখন ওর মা এরকম এইরকম যখন তাকিয়েছে উঠিয়ে নিয়ে, তখন দেখতে পাচ্ছে ওই সেলফ যে ওপরে যেই ইয়েটা করা রয়েছে সানসেট টাইপের ভেতরে যে থাকে ওই করা রয়েছে, ওইটার মধ্যে তখন দেখছে মেয়ে পড়ে রয়েছে আর মাথাটা এরকম উল্টিয়ে এরকম ঝুলে রয়েছে। তখন তো একদম চিৎকার চেঁচামেচি করে তাড়াতাড়ি করে এসে এই ওর জামাইকে ডেকে নিয়ে গেল যে শিগগির আসো, কি করেছো আমার মেয়ের তুমি অবস্থা, বলে সবাই মিলে তখন এরকম তিনজনে মিলে ওকে বার করে নেওয়া আসা হলো। বার করে নিয়ে আসার পরে তখন ওর মানে রিনা বলছে যে ও তখন অবধি না মুখ থেকে কোনো মানে এত ভয় পেয়েছে, মুখ থেকে কোনো কথা ওর বেরাচ্ছিল না। মা ওকে পাজা কোলা করে, বাবা মা ওর হাজবেন্ডও পাজা কোলা করে যখন ঘরে নিয়ে এসেছে, নিয়ে এসে ওর চোখে মুখে জল ঠল যখন ছিটিয়েছে, তখন ওর আস্তে আস্তে যখন মানে কথা বলতে খুব কষ্ট, এত জোর গলাটা টিপে দিয়েছে না, ওর পুরো গলাটা একদম ভেতরে ইনজোর হয়ে গেছে। হ্যাঁ, তখন ও কোনো রকমে খুব কষ্টে বলছে মা শিগগির আমাদেরকে এখান থেকে নিয়ে চলো, আমি সব তোমাকে ভেঙে বলছি, তুমি শিগগির আমাদের এখান থেকে নিয়ে চলো, তো আমাকে বাড়ি নিয়ে চলো, আমাকেও নাও, তোমার জামাইকেও নাও। বলে তারপরে এবার এর মা তো গজগজ করছে যে তুমি করেছো তুমি করেছো। তারপরে গাড়ি ঠাড়ি ডেকে নিয়ে যখন মেয়ে জামাইকে নিয়ে বাড়িতে গেছে যে তুই কেন বাড়িতে চলে আসলি, ও যে তোর সাথে এরকম করেছে, আমাদের তো থানায় যাওয়া দরকার ছিল। তখন বলছে মা ও আমাকে কিচ্ছু করেনি, হ্যাঁ আমি তোমাকে বলবো কিন্তু আমার প্রচণ্ড গলা ব্যথা, আমি একদম কিছু না ঢোক চিপতে পারছি, কিছু না খেতে পারছি, আমি কিচ্ছু করতে পারছি না। তখন ওর মা ডাক্তারখানায় নিয়ে গেল মেয়েকে, ডাক্তারখানায় নিয়ে গিয়ে তো ডাক্তার বলছে ওকে কি করেছেন আপনারা, কি গলাটাকে চিপে ধরেছেন, ওর তো সেই রকম আমি লক্ষণ দেখতে পাচ্ছি, সত্যি করে বলেন তাহলে কিন্তু পুলিশ কেস হয়ে যাবে। তখন বলছে যে না ডাক্তারবাবু ও চোট পেয়ে গেছে, আমরা এরকম করিনি। এবার যেহেতু ওর ফ্যামিলি ডক্টর ছিল তখন বলল যে এটা অন্যরকম একটা ঘটনা, আপনাকে আমি সব পরে জানাচ্ছি, কিন্তু আমার মেয়ের গলাটা আপনি যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে দিন। তখন ওর মেয়ে এরকম ওষুধ টষুধ দিল, আস্তে আস্তে গলাটা যখন একটু ঠিক হয়েছে সেই একই দিনে তখন ও বলল যে মা হাজবেন্ডকে বললো যে তোমার জামাইকে ওই ঘরে পাঠাও। জামাই এতটা উদাসীন, ওখানে থাকতে চাইছে না, ও এই ভাড়া বাড়িতেই চলে আসবে, বলছে যে আমি চলে যাই, আপনারা ওকে ডাক্তার দেখান, আমি চলে যাই। হ্যাঁ, তখন বলছে যে না মা ওকে কিন্তু যেতে দিও না, ওকে তোমরা আটকে রাখো, যেভাবেই হোক ওকে ঘরের মধ্যে হোক, যেভাবেই হোক কথা দিয়ে হোক তোমরা আটকে রাখো। তখন যা যা ওর সাথে ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনা মাকে বলল যে মা ওই ঘরটার মধ্যে আমি তো ভুল বুঝেছিলাম, এমন কোনো আত্মা পিশাচ একটা পেতনি এমন আছে যে তোমাদের জামাইকে বশে করে ফেলেছে, আমি এইরকম পিছু নেওয়াতে তা আমাকে এইরকম মানে এইভাবে আমাকে আঘাত করেছে। তখন বলল যে তাহলে এখন উপায় কি, ও তো এখনো ওই ঘোর যেন মনে হচ্ছে ওকে টানছে, এইরকম একটা ব্যাপার। তখন বলল মা যেভাবেই হোক তুমি ওকে কোনো ওঝার কাছে নিয়ে যাও, ও কিন্তু এখনো ওকে দেখে ওর চোখ মুখ দেখে ওকে দেখে বোঝা যাচ্ছে ও কিন্তু সেই পেতনির মানে ইসের রয়েছে, এখনো সেই বসে রয়েছে, ওকে কিন্তু পেতনিতে যে কোনো সময় ও কিন্তু যে কোনো সময় ওখানে আবার চলে যাবে। হ্যাঁ, আর ওখানে চলে গেলে কিন্তু আর ওকে হয়তো আমি রক্ষা করতে পারবো না। তখন ওর মা বলল আচ্ছা ঠিক আছে দাঁড়া, এরকম এটা তো খোঁজ খবরেরও ব্যাপার আছে, খোঁজ খবর নেই আর আমরাও ওকে চোখে চোখে রাখছি, দাঁড়া। তো সত্যি কথা বলতে ও প্রচণ্ড অসুস্থ, ভীষণ রকমের অসুস্থ, আর সেই দিনই ওর প্রচণ্ড রকমের পেটে এত যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা হতে হতে মানে বিভৎস রকমের যন্ত্রণা হতে হতে একদম ব্লিডিং শুরু হয়ে গিয়েছে। তখন ওকে নিয়ে আবার যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার তখন বলল যে ওর মিসক্যারেজ হয়ে গেছে, ওকে একটু সাবধানে রাখবেন, কেননা ও মনে হচ্ছে খুব চোট পেয়েছে, ওই জন্য চোট পাওয়ার জন্যই ওর এইরকম মিসক্যারেজটা হয়ে গেছে। তো যাই হোক এইটা নিয়েও বাড়িতে একটা কান্নাকাটি,
আর ওদিকে জামাইয়ের তো শুধু একই রব, আমি চলে যাই, আপনারা ওকে দেখুন, ডাক্তার করান, আমি চলে যাচ্ছি। তখন ওর মা এরকম একেও সামলিয়ে খোঁজ করে তখন একটা এরকম, যখন একটা ওঝার খোঁজ পেয়েছে, একজন গুণিনের খোঁজ পেল, তখন তাকে সমস্ত কথাটা খুলে বলল যে জামাই মেয়ের সাথে কি হয়েছে। তখন উনি বললেন যে আমি তো ওখানে যাব না, তুমি তোমার জামাই মেয়ে দুজনকেই নিয়ে আসো। তখন বলছে বাবা আমার মেয়ের সাথে তো এখন কিছু হচ্ছে না, আমার জামাইয়ের সাথে এরকম চলছে, ও এখনো ওই মানে ওই পেতনির বশে রয়েছে। তখন বলছে যা আমি তোমার মুখে শুনলাম পুরোপুরি পেতনির বশে তোমার জামাই রয়েছে, কিন্তু তোমার মেয়েও কিন্তু বিপদ মুক্ত নয়, যার জন্য তোমাকে দুজনকেই এখানে নিয়ে আসতে হবে। তারপরে তো দুজনকে এখানে নিয়ে আসার পরে উনি দুইজনকেই ভালো মতন ঝেড়ে দুইজনকেই তাবিজ দিলেন, এক এক দুজনেরই হাতের মধ্যে আর কি তাবিজ দিলেন। আর উনি কি করলেন বলছে দুটো আকন্দ গাছ মানে উনি মন্ত্রপুত করে লাল সুতো দিয়ে ওই আকন্দ গাছ দুটোকে দিলেন যে এই গাছ দুটো তুমি বাড়িতে পুঁতে রাখবে। আকন্দ গাছে মানে ওর ওপরে যেহেতু তোমার মেয়ে ছিল, ওর ঢাল ও পুরোপুরি বসে নিয়ে, ওর হচ্ছে শিকার ছিল হচ্ছে তোমার জামাই, ও একটা পেতনি, ওই পেতনির শিকার ছিল, হয়তো আরো অনেককে ওর জালে ফাঁসিয়ে ওর শিকার করেছে ও। আর এইবারের শিকার ছিল তোমার জামাই, তো ওর কাছ থেকে কিন্তু শিকার ছুটে গেছে, ও কিন্তু মানে মরিয়া হয়ে রয়েছে, তোমার মেয়েকেও বিশাল ক্ষতি করে দেবে, যে তোমার মেয়ের জন্যই তো ওকে বশে করতে পারিনি। কেন একজন স্বামীর ঢাল থাকে হচ্ছে তার স্ত্রী, যখন স্ত্রী এসে মাঝখানে, ওই পেতনি হোক ভূত হোক মানে ডাইনি পিশাচ যাই হোক, সবসময় তোমরা জেনে রাখবে তার হাজবেন্ডের উপরে কালো ছায়া পড়লে, যদি তার স্ত্রী ঢাল হয়ে থাকে, সেই কালো ছায়া সরে যেতে বাধ্য। হ্যাঁ, তো ওর রাগ কিন্তু তোমার মেয়ের ওপরেও আছে, আর একে তো বসে যে কোনো মুহূর্তেই ও আবার করে নেবে, কেন ও এখনো বসেই রয়েছে। তাই এই আকন্দ গাছ দুটো বাড়িতে পুঁতবে, যে কোনো রকম মানে শত্রু, ও তো এখন শত্রু, সেই শত্রু আকন্দর মূল বাড়িতে থাকলে শত্রু বিনাশ হয়। আর এইটা একটা করলাম, ওকেও ঝাড়িয়ে দিয়েছি, টোটকা করে দিয়েছি। একটা সিঁদুর উনি পরে দিলেন, বললেন এই সিঁদুরটা তোমার মেয়েকে পরতে বলো, বলে মা তুমি এইটা পরবে, ওই যতবার তোমার সিঁদুরের দিকে তোমার স্বামীর চোখ যাবে তত তোমার প্রতি টানটা আসবে, আর ও ভুলে যাবে সব, এই তুমি যে ওর স্ত্রী আর যে ওর জীবনে কেউ নেই সেটা কিন্তু ও ভুলে যাবে। হ্যাঁ, তো এই সিঁদুরটা তুমি সবসময় পরবে। আর একটা কথা তোমাকে আমি বললাম যে মহাকালের বাহন, মানে তোমাদের পাড়ায় যদি কালো কুকুর থাকে, মহাকাল হচ্ছে তো শিবের বাহন, আর সে তো শ্মশানে থাকে, ভূত পিশাচকে সে আয়ত্তে করতে পারে। তাই মহাকালের বাহন যদি কোনো কালো কুকুর তোমাদের পাড়ায় থাকে, অতি অবশ্যই শনিবার দেখে তুমি কালো কুকুরকে যে কোনো খাবার, রুটি হোক ভাত হোক বিস্কুট হোক, তুমি মহাকালকে স্মরণ করে ওই কালো কুকুরকে তুমি কিন্তু শনিবারের দিন, প্রত্যেক শনিবারের দিন খেতে দেবে। আর এই যে তোমাদের দুজনের হাতে আমি তাবিজ দিয়ে দিলাম, এই দুইজনের হাতের তাবিজই কিন্তু যখন কালো ছায়াটা মানে যখন ওই পেতনি যখন ও তোমার হাজব্যান্ডকে ছেড়ে দেবে, হ্যাঁ, তখন কিন্তু এই তাবিজ দুটো নিজের থেকে খুলে পড়ে যাবে। তখন তোমরা বুঝবে যে তোমরা বিপদ মুক্ত হয়েছো, আর তোমাদের ওপরে কোনো রকম মানে ভয় আর থাকবে না। হ্যাঁ, তো সেই কারণে 1 মাস টানা 1 মাস তোমরা কিন্তু ঘর থেকেই বেরাবে না। আর এই গাছে সবসময় যে আকন্দ গাছ দুটো দিলাম, এই গাছে জল দেবে আর ওই মহাকালকে খাওয়াবে, এইরকম মহাকালের বাহনকে। আর এই রকম করতে করতে যেদিন বুঝবে যে তোমাদের দুইজনের হাতে তাবিজ নেই, সেদিন কিন্তু তোমরা পুরো মুক্ত হয়ে গেলে, আমার কাছেও আর আসতে হবে না, কিচ্ছু করতে হবে না। তারপর থেকে তোমরা
বাইরে বেরাবে। এটা কিন্তু একদম মানে আমার কথাকে তোমরা শিরোধার্য করেই মানতে হবে, না হলে কিন্তু অন্যথা তোমাদের কিন্তু ঘোর বিপদ আছে, যে ওই পিশাচ কিন্তু ছাড়বে না, ও তোমার মেয়েকে মেরে ফেলবে আর ওকে বশে করে দেবে। তো তারপর এই কথা শোনার পরে নিশ্চয়ই কারোর আর সেই সাহস থাকে না যে আবার ছেড়ে দেবে। তো তখন ওরা কি করলো, 1 মাসের জন্যে তখন মেডিকেল নিয়ে এই বাপের বাড়িতেই তখন ওরা স্বামী স্ত্রীতে সর্বক্ষণ ঠাকুরের নাম করতে থাকলো, যে এর থেকে মানে যা দেখেছে সে তো ও দেখেছে, ও তো জানে যে কি ধরনের একটা বিপদের হাত থেকে বেঁচেছে। তো তখন ও সর্বক্ষণ ওই মানে ভগবানের নাম করতো আর ওই মহাকালকে খাওয়াতো। এই রকম যখন চললো, চলতে 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 সত্যি কথা মানে বলছে যে এতটা আশ্চর্যের কথা, যে এতটা টাইট করে দুইজনের হাতে, এতটা টাইট করে দুইজনের হাতে ওই তাবিজ বাঁধা ছিল। তো সত্যি সত্যি ওই তাবিজ মানে কখন যেন বলছে যে আমরা নিজেরাও জানি না যে কখন যেন ওই তাবিজ হাত থেকে বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, হাত থেকে যখন বেরিয়ে চলে গেছে, তো এবারে রিনা বলছে কি আমার হাতে তো মানে তাবিজ নেই। তো তখন ও সঙ্গে সঙ্গে ওর হাজবেন্ডকে বলছে, কি গো তোমার হাতে কি তাবিজ আছে? তখন বলছে না আমার হাতে তো তাবিজ নেই। তো এবারে যেন মনে হচ্ছে সত্যিকারের যে ওর হাজবেন্ড কোনো রকম আর ওর ভেতরে সেই ধরনের মানে বিহেভিয়ারের মধ্যে না কোনো রকম আর কোনো মানে সন্দেহজনক কিছু নেই, একদম আগের মতন নর্মাল, আবার সেই কথাবার্তা এই সেই সব কিছু। তারপরে যখন ও পুরো ঘটনাটা এরকম ওকে বলা হলো, কেননা ও তো বাচ্চার কথা এরকম ওই ওই অবস্থাতেও ওর তো স্মরণে রয়েছে যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো তারপর জানার পরে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি, যে আজকে আমার জন্য এইরকম একটা ঘটনা এরকম ঘটে গেছে। তখন আর কি করা যাবে, তখন বললো যে দেখো এটা ঘটনাটা ঘটে গেছে, এটা তো দুঃখজনক, আমার তো সন্তান, কিন্তু দেখো তোমাকে যে আমি ফিরে পেয়েছি, তোমাকে তো পাওয়ার আশা ছিল না, আমি যে তোমাকে ফিরে পেয়েছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো এই ছিল আমার দ্বিতীয় গল্প। বলো যে এবার এই সত্যি ঘটনাটা তোমাদের কেমন লাগলো? আশা করি খুব এটা তো দারুণ টোটকা। এমনিতেও জানো তো আকুন্দ গাছ, শ্বেত আকুন্দ গাছ যদি তুমি বাড়িতে রাখো, তো ধরো হচ্ছে না যে মোটামুটি আশেপাশে তোমার উপরে অনেকেই মানে কি শত্রু তোমার বেড়ে গেছে বা মনোমালিন্য হচ্ছে, তো যদি সত্যি সত্যি আমি এই ওর কাছ থেকে গল্পটা পাওয়ার পরে আমার মনে হলো কি যে এই কথাটা যেন আমাকেও কেউ বলেছিল যে শ্বেত আকুন্দ একটা বাড়িতে লাগাতে। ওই শ্বেত অনেকে জানো শ্বেত আকুন্দের মূল কিন্তু ধারণ করে। হ্যাঁ, তো শ্বেত আকুন্দ বাড়িতে যদি থাকে তাহলে কিন্তু মানে সবার সাথে না ঝামেলা হয় না, মানে মোটামুটি সবার সাথে সম্পর্কটা ভালো থাকে আশেপাশের লোকে। হ্যাঁ, এবার মনে হচ্ছে সময় হয়ে গেছে, দেখো একটু মানে প্রত্যেকটা ঘটনা না একটু বড় বড় ছিল, তো আর সেটাকে সাজিয়ে নিয়ে বলতে গেলে এরকমই হতো, এতটাই বড় হতো। তো বলো তোমাদের কেমন লাগলো, একটু কমেন্ট করো, আমি বুঝতে পারছি না। পাপি আর কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না, পাপি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে কি করব এখানে, ঠিক আছে তাহলে বলো কি করব, তাহলে রেখে দিচ্ছি। গল্পগুলি তো মানে ঘটনাগুলি তো অনেকটাই বড় বড় ছিল, তো আজকে কি তাহলে এখানেই শেষ করে দেবো প্রোগ্রাম? দেখ তো কমেন্ট এসছে, চশমাটা ঠিক আছে তাহলে গল্প আজকে এখানে শেষ করে দিচ্ছি নাকি? ঠিক আছে তাহলে, বেশ মোটামুটি রাত হয়ে গেছে, যেহেতু অনেকটাই বড় বড় গল্প আজকে হয়েছে, তো
তো এই সত্যি ঘটনা তোমাদের কেমন লাগলো, আশা করি খুব 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 ভালো লেগেছে। তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা যারা আসতে পারলে না বা দেখতে পারলে না তারা অতি অবশ্যই ইউটিউবে দেখে নিও আর রেকর্ডেডটা শুনে নিও, আর প্রচুর প্রচুর কমেন্ট করো। হ্যাঁ, তো ঠিক আছে, রেখে দিচ্ছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, খুব 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 ভালো থেকো।